জি ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাই, দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে, তাহলে দেখেন আমি যখন গ্রাফিক্যালি হচ্ছে আমি সেন্ট্রেস ইনস্টল করলাম, ফ্রি হাইফেন এমএস কমান্ড রান করলাম, তখন আমাকে এখানে দেখাচ্ছে আমার 1.5 জিবি মানে 1.2 জিবি র্যাম ইউজ হচ্ছে। এখন আমি এটাকে যদি লাইট ওয়েট করতে চাই, আমি আমার গ্রাফিক্সটা ফেলাই দিব। হ্যাঁ, তাহলে সেটা কিভাবে ফেলাবো? সুডো systemctl গেট ডিফল্ট যদি আমি দেই, তাহলে দেখাবে যে আমার এটা আসলে কোন মোডে আছে। দেখেন গ্রাফিক্যাল টার্গেট, গ্রাফিক্যাল ডট টার্গেট এই মোডে আছে। এখন আমি আবার করব কি, সুডো systemctl গেট, গেট না দিয়ে আমরা দিব এবার ভাই সেট। দেখতে পাচ্ছি না তো। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি আবার হ্যাঁ ভাই যাচ্ছে তো। না দেখা যাচ্ছে না। পারফেক্টলি দেখা যাচ্ছিল ভাইয়া। দেখা যাচ্ছিল ভাইয়া। এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, সিস্টেম দেখা সিটিএল যাচ্ছে। সেট ডিফল্ট দিচ্ছেন। হ্যাঁ, একটু এইটুকু কষ্ট করে দেখেন, আমি পরে এটা জুম করে বড় করে দিচ্ছি। হ্যাঁ, systemctl সেট ডিফল্ট। এবার আমরা এসে মাল্টি এম। আচ্ছা, আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে হচ্ছে লিনাক্স, লিনাক্স হচ্ছে কেস সেনসিটিভ। হ্যাঁ, systemctl সেট ডিফল্ট মাল্টি, কি ব্যাপার আসতেছে কেন? মাল্টি ইউজার ডট টার্গেট। আচ্ছা, এখন যদি আমি আবার চেক করি আগের কমান্ডটা দিয়ে কি দেখাইতেছে, দেখেন এইবার আমার দেখাচ্ছে আমার যে টার্গেট এটা হচ্ছে মাল্টি ইউজার। মাল্টি ইউজার মানে হচ্ছে অ্যাক্টিভ মোডে সে একদম মিনিমাল আছে আর কি, কোনো গ্রাফিক্স নাই, কিন্তু এখনো তো আমি গ্রাফিক্স দেখতেছি। তাহলে এটা কিভাবে? এখন যদি আমি এটাকে রিবুট দেই, আপনারা জানেন আমরা বেশ কয়েকভাবে রিবুট দিতে পারি। সুডো ইনিট 6 দিতে পারি, অথবা রিবুট কমান্ড আমরা দিতে পারি। এটা এখন রিবুট নিবে। আমরা আমাদের মেইন সেশনে যাব, জাস্ট এটা আপনাদের যারা রিসোর্সের মানে সমস্যায় আছেন তারা এইভাবে একটু মিনিমাল করে সমাধান করে নিতে পারেন। আচ্ছা, এক ভাইয়ের হচ্ছে মনে হয় মাইক আনমিউট করা। হ্যাঁ, মিউট করে দেন প্লিজ। এই যে দেখেন আমার মেশিনটা কিন্তু রিবুট নিছে, এখন আর এটাতে কোনো গ্রাফিক্স আসে নাই। এখন আমি কি করব, এটাতে লগ ইন করবো। লগ ইন করে এইবার যদি আমি আমার র্যামটা চেক করি, দেখেন তো কতটুকু র্যাম ইউজ হচ্ছে এখন, একজন বলেন। 516 MB। 516 MB কোথায় ছিল? 1.2 জিবি, আর এইখানে ওয়ান মানে 1 জিবির অর্ধেক এরকম আর কি। হ্যাঁ, 516 MB, তার মানে আমার রিসোর্সটা কি অনেকটা ফ্রি হয়ে গেল না? এখন আপনি এটা লাইট ওয়েট হলো, আপনি স্মার্টলি এখন কাজ করতে পারবেন। আপনার যদি বেস মেশিনে র্যাম কম থাকে সেক্ষেত্রে কিছুটা এটা হেল্পফুল ভূমিকা পালন করবে। হ্যাঁ, ওকে, এবার আমি এই মেশিনের আইপিটা চেক করে নিই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার এখানে ছোট্ট একটা আমি ব্যাসটা চেঞ্জ করে নিয়েছিলাম। হ্যাঁ, আমি একটু এই ব্যাস নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। আমি একটু ডিফল্টে যাই নিচ্ছি। একটু সময় নিচ্ছি।
এইবার আর আমার সেই লিববার্ডে যাইতে হবে না, বাকি কাজ আমি এখন থেকে টার্মিনাল থেকে করতে হবে। আমার লেখাকে একটু বড় করতে হবে, দেখেন তো দেখা যায় কিনা। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গত সেশনে দেখছিলাম কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয়। তাহলে ডিরেক্টরি বিষয়টা কি? আমরা উইন্ডোজ ইউজাররা উইন্ডোজে যেটাকে বলি ফোল্ডার, লিনাক্সে সেটাকেই বলা হয় ডিরেক্টরি। আমি আবার বলতেছি, উইন্ডোজে যেটাকে আপনারা বলেন ফোল্ডার, লিনাক্সে সেটাকে বলা হয় ডিরেক্টরি। তা আমি বর্তমানে কোন লোকেশনে আছি, পিডব্লিউডি কমান্ড দিয়ে আমি দেখতে পারি আমার লোকেশন। আমি যদি এইখানে কি কি আছে যদি আমি এটা দেখতে চাই, তাহলে এলএস কমান্ড দিতে পারি। এলএস মানে হচ্ছে লিস্ট। এটাকে যদি আমি লং মানে এলএল দেই, তাহলে সে নিচে নিচে দেখাবে। এলএল কে বলা হয় লং লিস্ট। এবং এইখানে যদি হিডেন ফাইল সহ আমি দেখতে চাই কি কি আছে, তাহলে ls-la। তাহলে দেখেন এই যে ডট দিয়ে যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের হিডেন ফাইল। আমাদের উইন্ডোজে আমরা অনেক সময় হিডেন ফাইল দেখি না, এরকম থাকে। তো এটাতেও যদি হিডেন ফাইল দেখতে চান, তাহলে ls স্পেস দিয়ে -la কমান্ড দিন, la কমান্ড। এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা ডিরেক্টরি তৈরি করব। তাহলে আমরা আগে দেখে নেই এখানে কি কি ডিরেক্টরি আছে। এই যে এই ডিরেক্টরিগুলো আছে, অর্থাৎ দেখেন এই প্রত্যেকটা শুরুতে ডি আছে, যেইগুলোর আগে ডি আছে সেগুলো আপনাকে ধরে নেবেন সেগুলো হচ্ছে কি ডিরেক্টরি। এই যেগুলো নীল কালার হয়ে আছে এগুলো হচ্ছে আমাদের ডিরেক্টরি। এখন আরো একটা কথা বলি, লিনাক্স ইউজারদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে এই কালার মনে খুব বড় কোনো অর্থ মিনিং করে, মানে এই কালারটাই মনে হয় ফিক্সড। ব্যাপারটা এরকম না, এটা আপনারা টার্মিনাল থেকে এই কালারটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা কোনো ধ্রুব কিছু না, কনস্ট্যান্ট কিছু না। হ্যাঁ, আপনি কাস্টমাইজ করে এটাকে নর্মাল কালারও দিতে পারেন। আচ্ছা, তার মানে আমরা এইখানে খেয়াল করবো যেটা আসলে কি একটা ডিরেক্টরি। তাহলে আমরা এইবার একটা ডিরেক্টরি তৈরি করব। mkdir কমান্ড হচ্ছে mkdir মানে হচ্ছে মেক ডিরেক্টরি। আমরা ফ্লোরেস্টা নামে একটা ডিরেক্টরি তৈরি করব। দেখেন mkdir যখন ফ্লোরেস্টা দিলাম, কমান্ডটা রান হয়েছে। এখন আসলে কি এটা তৈরি হয়েছে কিনা কিভাবে দেখবো? ls-la যদি দেই, তাহলে দেখেন এই যে এখানে ফ্লোরেস্টা নামে একটা ডিরেক্টরি তৈরি হয়েছে। এই যে এইটাই এখানে লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রজেক্ট নামে করা হয়েছে। এখন আমি যদি ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব? তার আগে আমরা একটা কাজ করি। এখন এই যে ফ্লোরেস্টা ডিরেক্টরিটা আমরা ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমরা কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে ঢুকবো? আমরা যদি সেই ফ্লোরেস্টা ডিরেক্টরির ভিতরে যেতে চাই, সিডি ফ্লোরেস্টা, সিডি লেখে FLU লিখে যদি ট্যাব দেন তাতেও হবে। এখন যদি আমি পিডব্লিউ কমান্ড দিই, দেখেন আমি এখন বর্তমানে কোথায় আছি? ফ্লোরেস্টা ডিরেক্টরির ভিতরে আছি। অর্থাৎ আপনি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারের ভিতরে গেলেন আর কি। এখন আমি চাচ্ছি এই ফ্লোরেস্টা ডিরেক্টরির ভিতরে আরো দুইটা ডিরেক্টরি ক্রিয়েট করব। তাহলে কিভাবে ক্রিয়েট করব? mkdir-p। এখন আমি দিলাম হচ্ছে হোস্ট ফ্লো। হ্যাঁ, তারপর আমরা দিলাম হচ্ছে fcni। আমরা যদি এইভাবে দেই, তাহলে কি হবে? একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি তৈরি হবে। তবে এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের একটা স্ল্যাশ ইউজ করতে হবে। হ্যাঁ, fcni। ওকে, এইবার আমরা যদি ls-la কমান্ড দিই, দেখেন এখানে হোস্ট ফ্লো ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে যদি যাই, এবার ls-la দেই, দেখেন হোস্ট ফ্লোর ভিতরে কি হয়েছে? fcni যে ডিরেক্টরি সেটা ক্রিয়েট হয়েছে। pwd কমান্ড যদি দেই, তাহলে আমরা আরো স্পষ্ট দেখতে পারতেছি। আমি হোম থেকে রিপন ইউজারে আসছি, ফ্লোরেস্টা আছে, ফ্লোরেস্টা থেকে হচ্ছে হোস্ট ফ্লোতে আসছি, হোস্ট ফ্লো থেকে fcni যদি যাই, pwd কমান্ড যদি দেখেন, এইখানে হচ্ছে টোটাল আমার ডিরেক্টরি পাথটা দেখাই দিতেছে আমি কোথায় আছি। এটা হচ্ছে আমার ডিরেক্টরি পাথ। এটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। বুঝতে পারছি। ভাইয়া যখন প্রথম যেই ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, ওইটা থেকে যখন আমরা সেকেন্ড ফাইলটা ওটার ভিতরে আমরা ফাইল ক্রিয়েট করতেছি, ভাইয়া তখন ওটা ডিফারেন্ট কমান্ড কেন দিচ্ছি? আমরা কোনো ফাইল ক্রিয়েট, ডিরেক্টরি আমরা ডিরেক্টরি যখন, হ্যাঁ জি বলেন, এবার বলেন।
ফ্লোরেসটা যে ক্রিয়েট করলাম, ফ্লোরেসটার পরে mkdir মাইনাস কি দেওয়ার পরে তারপর আরেকটা কথা উল্লেখ করছে না, আরেকটা কমান্ড উল্লেখ করছে না, ওইটা কেন করলাম? এটা তো আরেকটা কমান্ড কোনটা দিছি দাঁড়ান আমি হিস্ট্রি কমান্ড দেখেন তো আপনি এখানে কোন কমান্ডের কথা বলতেছেন। হ্যাঁ এইটাই 69 নাম্বার। এটা যখন একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি অর্থাৎ নেস্টেড ডিরেক্টরি আপনি ক্রিয়েট করবেন তখন এখানে হাইফেন পি দিতে হয়। হ্যাঁ, এটা এই যে হোস্ট ফ্লো যেটা দিলাম, হোস্ট HOSTFLU, এইটা কি জিনিস? এটাও একটা ডিরেক্টরি, এইটা হোস্ট ফ্লো একটা ডিরেক্টরি, এটার ভিতরে FCNI নামে আরেকটা ডিরেক্টরি আমরা ক্রিয়েট করছি। একটা ডিরেক্টরির ভিতরে আরেকটা ডিরেক্টরি আর কি, মানে আমরা একটা ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি না উইন্ডোজে। জি ভাইয়া, ওকে বুঝতে এই পারছি। কাজটাই করছি আমরা এখানে। আচ্ছা, আমাদের এই মিটিংটা মনে হয় ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে আপনারা আবার সেম লিংকে জয়েন করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ডিরেক্টরি তৈরি করলাম। এইবার আমরা দেখব আমরা কিভাবে ফাইল তৈরি করতে পারি। তো চলেন আমরা যেই লোকেশনে আসি এইখানে একটা ফাইল তৈরি করি। হ্যাঁ, এখানে দেখেন কোনো কিছুই নাই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তাহলে টিও ইউজ এ টাস দিলাম মাই পিআর প্রোফাইল ডট টিএক্সটি। এইখানে আমি কি করলাম, আমি ডট টিএক্সটি দিয়ে নাম মানে মাই প্রোফাইল ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট করছি। হ্যাঁ, আমরা উইন্ডোজে কি করি, রাইট বাটন ক্লিক করে নিউ টেক্সট থেকে যায় একটা ফাইল ক্রিয়েট করতে পারি না? আমরা এই কাজটাই করলাম এখানে টাস্ক কমান্ড দিয়ে। এখন এই ফাইল যে ক্রিয়েট করলাম এটার মধ্যে কি কিছু আছে আদৌ? তাহলে এটা আমরা কিভাবে দেখব? এটা আমরা বেশ কয়েকভাবে দেখতে পারি। একদম সহজভাবে যদি দেখতে চাই আমরা তাহলে ক্যাট দিয়ে আমরা সেই ফাইলের নামটা লিখবো, এন্টার দিলাম। দেখেন এটার ভিতরে আসলে কিছুই নাই, যদি থাকতো এই টেক্সটগুলো সে এখানে রিড করে দেখাইতো আমাদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা চাইলে একসাথে একাধিক ফাইলও ক্রিয়েট করতে পারি। তো এই যে টাস্ক দিয়ে মাই প্রোফাইল, আমি আবার দিলাম মাই প্রোফাইল 2, আবার দিলাম মাই প্রোফাইল 3। ভাইয়া ক্যাট হবে না, সরি ওখানে টাচ হবে। হ্যাঁ, ক্যাটের জায়গায় টাচ। থ্যাংক ইউ। দেখেন তাহলে আমার এখানে কি হলো, আমার এই যে এখানে যেটা দিয়ে দিছিলাম টাচ দেওয়ার ফলে মাই প্রোফাইল এটা রিপ্লেস হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম যে টাচের মাধ্যমে আমরা একসাথে একাধিক ফাইল এখানে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন আমরা ফাইল কপি করব, কিভাবে লিখতে হয় ফাইলের ভিতরে এইগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন পিডব্লিউডি তে আমরা আবার দেখলাম আমি এই লোকেশনে আছি। হ্যাঁ, এখন এইখানে এই যে মাই প্রোফাইল 3.txt এই ফাইলটাকে আমরা কপি করে এইখানে নিয়ে আসব। তাহলে কিভাবে নিয়ে আসব? সিপি মানে হচ্ছে কপি। হ্যাঁ, মাই প্রোফাইল 3, তাহলে আমি যদি এই যে এইখানে নিয়ে আসতে চাই ফ্লোরেসটাতে, তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে, ডিরেক্টরিটা বলে দিতে হবে, অর্থাৎ লোকেশনটা দিয়ে দিতে হবে। আমি যে কপি করে নিচ্ছি, আমরা উইন্ডোজে কি করি, এক ফোল্ডার থেকে ফাইল কপি করে আরেক ফোল্ডারে নেই না, আমরা সেম কাজটাই করতেছি এখানে হচ্ছে আমাদের সিএলআই মোডে করতেছি। তাহলে আমার ডিরেক্টরি দিতে হবে হোম রিপন ফ্লোরেসটা, এন্টার দিলাম। এখন কপি করলে কি হয়, কপি করলে একটা কপি এখানে থাকে আর একটা কপি ওইখানে যায়, মানে এখানে কপি হচ্ছে, এখানে কিন্তু কাট হচ্ছে না। এখন এই যে ডিরেক্টরি, এই ডিরেক্টরি ফাইলটা কি গেল, আমরা একটু চেক করে যদি দেখে আসতে চাই তাহলে কিভাবে যাইতে পারি, আমরা দুইভাবে যাইতে পারি। সিডি দিয়ে আমি এই ডিরেক্টরিটা এখানে টাইপ করতে পারি, অথবা সিডি দিয়ে এভাবে আমরা এক ধাপ পিছনে পিছনে করেও যেতে পারি। দেখেন আমি যদি সিডি দেই, এক ধাপ পিছনে গেলাম, দেখেন এখন দেখেন আমার লোকেশন কোথায়, আমি হোস্ট ফ্লোতে আসছি। এই হোস্ট ফ্লো এর এক ধাপ পিছনেই আছে ফ্লোরেসটা। আবার যদি সিডি স্পেস দিয়ে দুইবার ডট ডট দেই, দেখেন আমি ফ্লোরেসটাতে চলে আসছি। তাহলে ফ্লোরেসটাতে যে আসছি, এবার যদি ls-l দেই, তাহলে দেখেন তো আমার এই যে মাই প্রোফাইল 3.txt যে ফাইলটা ছিল এটা কি হোস্ট ফ্লোতে আসছে? আসছে।
আসছে? এটা কি বুঝতে পারছেন সবাই আপনারা? কেউ যদি না বুঝে থাকেন প্লিজ আমাকে একটু কোশ্চেন করেন, বলেন। বুঝতে পারছি। জি আর জি, সবাই বুঝতে পারছেন না? বুঝতে আছে পারছি। যারা বুঝতে পারেন আপনারা একদম নিঃসংকোচে বলেন, হ্যাঁ? আমি আবার বলতেছি, ডাক্তারের কাছে যায়া আর হচ্ছে শিখতে যায়া জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া আমার একটা কথা আছে। বলেন তো ভাই হ্যালো কি কথা? হ্যাঁ, ভাইয়া, ওই যে ডট টেক্সট না দিয়ে যদি ডট টেক্সট অনেক সময় দিলাম না, মিস্টেক হইলো, যদি তার টাচ ফাইলের নাম দিলাম, কোনো ডট টেক্সট দিলাম না, তাহলে ওই ফাইলটা কি ক্রিয়েট হয়? মানে ওইটা ক্রিয়েট হয় একটা জিনিস, কিন্তু ওটা হ্যাঁ, আসলে কি ক্রিয়েট হয়? ওইটাও একটা ফাইলই ক্রিয়েট হয় ভাই, ওইটা একটা ফাইলই ক্রিয়েট হয়। আপনারা যখন একটু অ্যাডভান্স পড়াশোনার দিকে যাবেন, বিভিন্ন কনফিগারেশন ফাইল লিখবেন, দেখবেন এটির আসলে কোনো ফরম্যাট নাই। ভাইয়া ওইটাও কি লিনাক্সে সব পিএইচপি ফাইল ফাইল, হবে? লিনাক্সের লিনাক্সে সবই ফাইল। সবকিছু সব হচ্ছে ফাইল। কি ফাইল সেটা আপনি ডিফাইন করবে অথবা সিস্টেম ডিফাইন করবে তখন। এইখানে আমি কেন টিএক্সটি লিখলাম, এইখানে আপনারা যারা ফ্রেশার আছেন তারা যেন সহজে বুঝতে পারে, যেটা আমরা উইন্ডোজ ইউজার যারা, আমরা তো দেখি আমাদের ফরম্যাট দেখায় না টিএক্সটি, বা বিভিন্ন ফরম্যাট আছে এমএসআই, আরো কত ধরনের ফরম্যাট আছে সেগুলো দেখায়, সেগুলো দেখে আমরা বুঝতে পারি এটা কি ধরনের ফাইল। আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আসলে আমি এখানে ফরম্যাটটা দিছি। এখানে অ্যাডভান্স যদি কোর্স থাকতো এখানে আসলে ফরম্যাট কেউ লিখতো না, বা আমিও লিখতাম না। আচ্ছা, এইবার হচ্ছে আমরা তো কপি করে নিয়ে আসলাম, এইবার আমরা এটাকে, এই ফাইলটাকে রিনেম করব। তো মাই প্রোফাইলকে আমি শুধু প্রোফাইল করে ফেলবো। তাহলে কিভাবে করব? এমবি, এমবি দিয়ে আমি প্রথমে ফাইলের নামটা লিখব, মানে আমি কোন ফাইলকে রিনেম করব, এই ফাইলটাকে আমি রিনেম করব, মাই প্রোফাইলকে, মাই প্রোফাইলকে রিনেম করব। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, আমি আমার ফাইলটাকে রিনেম করব। এখন এমবি কমান্ড দিলাম, দিয়ে হচ্ছে যেই ফাইলটাকে রিনেম করব সেই ফাইলটা দিলাম। এবার আমি লিখলাম কি নামে রিনেম হবে, আমি দিলাম প্রোফাইল, প্রোফাইল ডট টিএক্সটি। এখন আপনি এখানে টিএক্সটি দিতেও পারেন, বা আপনার যেই নামে রাখা প্রয়োজন আপনি সেই নাম দিবেন। এন্টার দিলাম, ওকে। এইবার যদি আমি ls-l দেই, দেখেন আমার মাই প্রোফাইল 3 নামে যে ফাইলটা ছিল সেটা কি আছে? দেখেন তো, নাই, সেটা নাম পরিবর্তন হয়ে গেছে হচ্ছে প্রোফাইল। মাই প্রোফাইল 3টা হয়ে গেছে প্রোফাইল। এই যে আমি এমবি কমান্ড দিয়ে এটা কি করলাম, রিনেম করলাম। এখন আমি এই ফাইলটাকে এই লোকেশন থেকে অন্য আরেকটা লোকেশনে নিয়ে যাব। এই যে হোস্ট ফ্লু যে লোকেশনটা আছে, সেই হোস্ট ফ্লু লোকেশনে আমি নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? এখন মজার ব্যাপার হচ্ছে এই যে রিনেমের যে কমান্ড, এবং হচ্ছে এই যে আমি নিয়ে যেতে চাচ্ছি পার্মানেন্টলি, যে মুভ করতে যাচ্ছি, সেটার কমান্ড একই, অর্থাৎ এমবি। এমবি দিয়ে কাকে নিয়ে যাব? আপনারা উইন্ডোজে কাট করেন না, আমরা সেই কাটটাই করতেছি। হোম, রিপন, ফ্লোরেস্টা, হোস্ট ফ্লো, এই লোকেশনে আমি নিয়ে যাব। হ্যাঁ, মানে এই ফ্লোরেস্টা ঠিক এক ধাপ পরে আছে এটা। এন্টার দিলাম। ls-l কমান্ড দিয়ে আমি চেক করি যে এই যে আমার এইখানে কি ছিল, profile.txt ফাইল ছিল, এই ফাইলটা কি এখন আছে? দেখেন তো, এমবি কমান্ড দেওয়ার পরে আছে? নাই। তাহলে আমরা হোস্ট ফ্লোতে যাই, সিডি হোস্ট ফ্লো, ls-l যদি দেই, দেখেন এইখানে কিন্তু আমাদের সেই প্রোফাইল ফাইলটা চলে আসছে। অর্থাৎ একটা কমান্ডই দুইবার ইউজ হয়। এখন এটা আপনি কিভাবে ইউজ করবেন এটা আপনার উপর নির্ভর করতেছে। আপনারা বুঝতে পারছেন সবাই এমবির বিষয়টা? মানে একটা কমান্ডই দুইটা কাজ করতেছে। হ্যালো, আছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ বুঝছি। একটা নাম, জি ভাইয়া বুঝতে পারছি। একটা একটা ভাই নাম দিতে হয় আর একটা ডিরেক্টরি দিতে হয়, তাই তো? রাইট। আপনি যদি রিনেম করতে চান তাহলে নতুন নাম দিবেন, আর যদি আপনি মুভ করে নিয়ে যেতে চান তাহলে আপনি ডিরেক্টরিতে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের এটা মুভ কমান্ড এবং নাম পরিবর্তন দুইটাই গেল। এইবার আমরা ফাইল মুছবো, হ্যাঁ, অর্থাৎ রিমুভ করে দিব। এইখানে এই প্রোফাইল নামে যে ফাইলটা আছে এটাকে আমরা রিনেম করে দিব rm-fr, রিমুভ করতেছি ফোর্সফুলি।
rm-fr এই কমান্ডটা রান করার আগে আমার শ্রদ্ধেয় শিক্ষকরাও আমাকে বলতো যে আপনারা একবার, দুইবার, তিনবার চিন্তা করবেন, তারপর কমান্ডটা রান করবেন। অর্থাৎ আপনি লিনাক্সে একটা জিনিস একবার রিমুভ করলেন মানে সেটাকে আর আপনি ফিরে নিয়ে আসতে পারবেন না, সেটা গেল মানে একদম গেলই। আচ্ছা, rm-fr প্রোফাইল দিলাম, ls-la, দেখেন ফাইলটা এখানে আছে। এখন আপনারা এখানে যারা এক্সপার্ট আছেন তারা একটু চেষ্টা করে দেখেন এই ফাইলটা কি ফিরে আনতে পারেন কিনা। হ্যাঁ, তাদের এটা টাস্ক রইল। আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা ডিরেক্টরি রিমুভ করব। তাহলে ফাইল রিমুভ করলাম। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে যে ডিরেক্টরি আছে fcni যে ডিরেক্টরিটা, এটা আমরা রিনেম করব rm-f rm-r দিয়ে fcni ls-la। দেখেন আমাদের এই যে fcni যে ডিরেক্টরি ছিল, ডিরেক্টরিটা আমরা কি করছি, রিমুভ করে দিছি। ওকে, তাহলে আমাদের ডিরেক্টরিও রিমুভ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এই যে ভিডিও লেটেন্সিটা একটু বেশি লাগতেছে, মনে হচ্ছে যে কিছুক্ষণ পর পর আসতেছে। সবার ক্ষেত্রে কি এরকম মনে হচ্ছে? না ভাই, এই যে ঠিক না আছে, ভাই। অনেক সমস্যা মনে না হয়। ঠিক হ্যাঁ না, ঠিক ভাইয়া, আছে। আমার মনে হচ্ছে, আচ্ছা, আমারও লাগতেছে কিন্তু একটু বেশি। এরকম তো হওয়ার কথা না, আমার নেট তো ঠিকঠাক আছে আমি যতদূর জানি। আমার মনে হচ্ছে ভার্চুয়াল মেশিনে একটু ল্যাগ আছে। না ভাই ঠিক আছে, আপনারটা বোঝা যাচ্ছে। যে ভাই বলছিল হয়তো তার নেটে প্রবলেম নেট আছে, সমস্যা থাকতে পারে। হ্যাঁ, ঠিকই কথা। না আমার তো মোটামুটি চলতেছে নেট। আচ্ছা, তাহলে আমরা গত প্রথম ক্লাসের যেই বিষয়টা ছিল সেটা আমরা শেষ করতে পারছি। হ্যাঁ, এইবার আমরা আসতেছি আজকে ক্লাস 2-তে। আপনারা গত সেশনে শেল নিয়ে বেশ কিছু প্রশ্ন করছিলেন, আরো আপনাদের জিজ্ঞাসা ছিল। আমরা শেল নিয়ে একদম বেসিক দু একটা কথা বলছিলাম, আমরা বলছিলাম যে শেল নিয়ে আরো কথাবার্তা বলবো। তো আজকের ক্লাসের একটা বড় অংশই থাকবে এই শেলের উপরে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখবেন, বিষয়টা একটু টেকনিক্যাল। আচ্ছা, আমরা গত ক্লাসেরই কিছু পড়া এখানে আমাদের অলরেডি রিভিউ হয়ে যাবে। যেমন শেল কি, তাহলে শেল হলো এমন একটি কমান্ড লাইন ইন্টারফেস। হ্যাঁ, যেটা আমরা সংক্ষেপে সিএলআই শব্দটা আমরা বেশি ইউজ টু বলে, যা ইউজার এবং লিনাক্স কার্নেলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। আপনি যখন টার্মিনালে কোনো কমান্ড লেখেন, শেল সেই কমান্ডটিকে পড়ে বুঝে এবং কার্নেলকে সেটা এক্সিকিউট করতে বলে, আর ফলাফল শেলের মাধ্যমে আপনার কাছে ফিরে এসে টার্মিনালে আউটপুট দেখায়। আচ্ছা, আপনি ধরেন সার্ভার রুমে ঢুকলেন, ঢুকিয়া সার্ভারের সামনে যে কান্নাকাটি করতেছেন যে ভাই তোমার রিসোর্স কতটুকু ইউজ হচ্ছে, কতটুকু খালি আছে, এটা আমাকে দেখাও। তাহলে সেই সার্ভার কি আপনার কথা বুঝবে? আপনি যতই সেনে কান্নাকাটি করেন, হাহুতাশ করেন, সে কি বুঝবে না। এটা সম্ভব না, মেশিন আপনার কথা বুঝবে না। তো তাকে তো আসলে আমাদের বোঝানো দরকার, তার আউটপুটটা আমাদের দেখাতে। আচ্ছা, আপনারা আননেসেসারি মাইক করেন না, আনমিউট করেন না, মিউট করে রাখেন সবাই। এখন এই যে কাজটা হয় যে আমরা আমাদের সার্ভারের আউটপুট গুলা দেখি, সার্ভারে কাজ করি, এটা আসলে কিভাবে হয়? এই কাজগুলা আমরা করি সার্ভারের সাথে শেলের মাধ্যমে। শেল কি করে না, ইন্টারপ্রেটার অর্থাৎ দুভাষী হিসেবে কাজ করে। আপনি একজন ইউজার, আপনি আপনার সার্ভার ডেটা সেন্টারে ঢুকছেন, র্যাক খুলে আপনি আপনার যে কেভিএম মেশিন আছে সেটার মাধ্যমে কিংবা সেটার সাথে এক্সটার্নাল কিবোর্ড মনিটর অ্যাড করে আপনি কি করলেন, একজন ইউজার কিবোর্ডে আপনি টাইপ করলেন। টাইপ যে করলেন, কিসের মাধ্যমে টাইপ করলেন? এই ধরনের একটা টার্মিনাল অথবা পাওয়ার শেলের মাধ্যমে আপনারা টাইপ করবেন। এই যে আমি টাইপ করলাম, হ্যাঁ, দেখেন আইপি স্পেস এ একটা কমান্ড টাইপ করলাম, এন্টার দিলাম, তাহলে কি ঘটনা ঘটলো? এই আইপি কমান্ড এ এই জিনিসটাকে হচ্ছে আমি ইউজার কিবোর্ডের মাধ্যমে টার্মিনালে টাইপ করলাম, সে করছে কি, এটা শেলের কাছে পাঠাইছে। শেল এটাকে হচ্ছে যাচাই বাছাই করছে যে কমান্ডটা আসলে ঠিক আছে কিনা, ভুল কিনা, সঠিক কিনা। সে যাচাই বাছাই করে সে করছে কি, এটাকে পাঠাইছে আপনার কার্নেলের কাছে। কার্নেল করছে কি, সেটা পাঠাইছে হার্ডওয়্যারের কাছে। হার্ডওয়্যার সেটাই এক্সিকিউট করে, কার্নেলের সাহায্যে হার্ডওয়্যারের উপর এটা এক্সিকিউট হইয়া সে যে ফলাফলটা সেটা আবার পাঠাইছে হচ্ছে কার্নেলের কাছে।
কার্নেল পাঠাইছে হচ্ছে টার্মিনালের কাছে, টার্মিনাল কি করতেছে আমাকে এখানে এভাবে সুন্দর একটা আউটপুট দেখাই দিছে। ব্যাকএন্ডে আসলে এই যে প্রসেসটা এইটা আসলে কাজ করে। ইউজার, আপনি ইউজার, কিবোর্ডে টাইপ করলাম, কোথায় টাইপ করলাম, একটা টার্মিনালের উপরে, টার্মিনাল কি করছে এটা পাঠাইছে শেলের কাছে, শেল পাঠাইছে কার্নেলের কাছে, এই ফ্লোটাই এখানে আর কি। যখন আমি ইনপুট দেই তাহলে এই ফ্লোটাতে যায়, ইউজার কিবোর্ডে টাইপ করে টার্মিনালে যায়, তারপর শেল সেটাকে যাচাই বাছাই করে পাঠায় কার্নেলের কাছে, কার্নেল সেটার উপরে সেই জিনিসটা এক্সিকিউট করে হার্ডওয়্যারের উপর করে, আবার ঠিক কার্নেল হার্ডওয়্যার থেকে আসে কার্নেলে, কার্নেল থেকে টার্মিনালে, টার্মিনাল থেকে ডিসপ্লে হয়ে আমরা সেটাকে দেখতে পারি। আচ্ছা, জনপ্রিয় কয়েকটা শেল আছে। জনপ্রিয় কয়েকটা শেলের মধ্যে হচ্ছে ব্যাশ। হ্যাঁ, এই ব্যাশ শেলটা হচ্ছে লিনাক্সে সবচেয়ে পপুলার এবং বাই ডিফল্ট আপনারা যখন লিনাক্স বেস যে ডিস্ট্রোগুলো আছে ইনস্টল করেন তখন বাই ডিফল্ট এখানে এই ব্যাশ শেলটা চলে আসে। এটা কারা ইউজ করে? বিগিনার থেকে এক্সপার্ট লেভেলে অনেক ইউজ করে। তারপর আছে জেড শেল, ব্যাশের উন্নত সংস্করণ। O2 কমপ্লিশন। O2 কমপ্লিশন মানে কি? আপনি কমান্ড অর্ধেকটুকু টাইপ করে যখন আপনি ট্যাব চাপ দেন বাকিটুকু সে সাজেশন দেয়। এটা জেড শেল। ডেভেলপার এবং যারা পাওয়ার ইউজার আছে তারা এটা বেশি ব্যবহার করে, এবং আপনারা যারা ম্যাক ইউজার আছেন ম্যাকে এই জেড শেলটা বাই ডিফল্ট দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর একটা পপুলার শেল হচ্ছে ফিশ। হ্যাঁ, ফিশ এর ইন্টারফেস বেশ সুন্দর এবং এটা অটো সাজেশন দেয়, নতুন ব্যবহারকারী এটা বেশি ইউজ করে। তারপরে আছে কে শেল, এন্টারপ্রাইজ এবং ইউনি সিস্টেমে ব্যবহৃত হয়, এটা সিস্টেম অ্যাডমিন যারা আছে তারা ব্যবহার করে। তারপর হচ্ছে টি সেল বা সিএসএস শেল, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, এটা সিনট্যাক্স হ্যাঁ শেলগুলো আবার সিনট্যাক্স একটু ভিন্ন হয়। হ্যাঁ, আবার এটা কোথায় ব্যবহার, এটা আসলে খুব পুরাতন, এটা বিভিন্ন মানে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অনেক পুরানো যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলোতে এটা ব্যবহার হয়। তাহলে আমরা বেশ কয়েক ধরনের শেল দেখলাম, তো ভালো কথা। তাহলে আমার সিস্টেমে কোন শেল ইনস্টল করা আছে, অর্থাৎ আমার সার্ভারে কিংবা আমার সিস্টেমে কোন শেল ইনস্টল করা আছে সেটা আমি মানে কয়টা বা কি কি শেল ইনস্টল করা আছে সেটা আমি কিভাবে দেখবো, সেটা যদি আমরা দেখতে চাই, cat etc shells কমান্ড দিলাম, এই দেখেন ssh bash ssh zsh fish এই শেলগুলা হচ্ছে আমার সিস্টেমে ইনস্টল করা আছে। আপনারা এই কমান্ডটা সবাই সবার প্ল্যাটফর্মে রান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেন যে কার এখানে কি শেল ইনস্টল করা আছে, আমরা একটু দেখি। cat etc shells, কই কেউ তো মেসেজ দিতেছেন না, আপনারা কি শুনতে পাচ্ছেন না আমার কথা? সবাই কি মোবাইল থেকে জয়েন করছেন নাকি আপনারা? না ভাইয়া দিচ্ছি। ভাইয়া দিয়েছি ভাই। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, মেসেজ পাচ্ছি। আচ্ছা, যারা দিছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, সাইদুল হাসান বিন ব্যাশ, হ্যাঁ ব্যাশ শেল আছে, ওকে গুড। আচ্ছা, কিন্তু দেখেন আমার এখানে যেগুলো আছে সবার এখানে কিন্তু এরকম ম্যাচ করতেছে, তাই না? কারণ কি আমি কিছু শেল ইনস্টল করে নিছি, তো এগুলো কিভাবে ইনস্টল করতে হয় এগুলো আমরা দেখবো। হ্যাঁ, ভাই একটা কোশ্চেন ছিল, বলতে পারবো? বলেন। কার্নালকে যখন আউটপুট বুঝি নাই, আবার বলেন। ভাই কার্নাল যখন আউটপুট দেয় তখন তো শেলে আসে না, সরাসরি মানে হার্ডওয়্যার সরাসরি কার্নালকে দিয়ে দেয়, তাই তো ভাইয়া? কোনো ইয়ে হয় না? না না, এই দেখেন এনে ফ্লোটার দেওয়া আছে। হ্যাঁ জি ভাই, সেটাই বললাম যে আমরা যখন ইনপুট দিই তখন শেল থেকে কার্নালে যায়। হ্যাঁ, শেল থেকে কার্নেল যায়, কার্নেল থেকে হার্ডওয়্যারে যায়। আউটপুটের সময় কাজ আউটপুটের সময় ইয়ে করে না আর কি, মানে হার্ডওয়্যার শেলের সাথে ইয়ে করে না। আচ্ছা, আমি এই যে এখানে এই একটু ভুল লিখে ফেলছিলাম। হ্যাঁ, কার্নেল, আচ্ছা
এটা আপনার শ্যাল হয়েই আসে, হ্যাঁ শ্যাল হয়েই আসে। আমার এখানে একটু মিস্টেক ছিল আর কি, লিখতে বলছিল। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ আমি আমি ভাবছিলাম এভাবে হয় জিনিসটা। এটা আমার লিখতে একটু বলছিল। আচ্ছা, এটা আমি পিডিএফটা ফিক্সড করে দিব আর কি। আচ্ছা, তাহলে আপনারা সবাই দেখাইলেন আপনাদের কার কি শেল ইনস্টল করা আছে। সবাইকে থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা, একটু কথা বলি যদি কিছু মনে না করেন। বলেন ভাই। জি ভাইয়া, যখন আমরা টার্মিনালে কোনো ভুল কমান্ড দেই তখন কি হ্যাঁ, সেই ভুলটা মানে শেল শেল ধরে যে আমি ভুল কমান্ড দিছি, তারপর রাইট টার্মিনালে শো করে যে তুমি ভুল কমান্ড করছো? রাইট 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 আপনি যখন ভুল কমান্ড দেন, সেটাকে শেলের কাজ প্রথমে হচ্ছে সে যাচাই বাছাই করবে যে আপনার কমান্ডটা জি সঠিক জি। না ভুল। সঠিক হইলে তারপর সে হচ্ছে কার্নেলে পাঠাবে, ভুল হইলে সে আটকায় দিবে আপনাকে। আচ্ছা, আর ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, শেল তাইলে একটা সফটওয়্যার না? শেল হচ্ছে একটা সফটওয়্যার। এই দেখেন এখানে শেলের সংজ্ঞা দিছি, হ্যাঁ এটা জি জি, বলতে পারেন একটা সফটওয়্যার, হ্যাঁ এটা সফটওয়্যার, সে, জি জি। হ্যাঁ একদম মধ্যস্থতাকারী হিসেবে সে কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমার সিস্টেমে বর্তমানে যে শেলগুলো আছে সেটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে আমার সিস্টেমে তো বেশ অনেকগুলো শেল, আমার এখানে আসলে কোনটা এখন রানিং আছে, তাহলে সেটা যদি আমি দেখতে চাই, ইকু ইকু $সাইন শেল এই কমান্ড দিয়ে আমি যখন এন্টার দিব তখন হচ্ছে আমাকে দেখাবে যে কোনটা এখন অ্যাক্টিভ আছে, এতগুলোর মধ্যে কোনটা অ্যাক্টিভ আছে। তাহলে আমার ব্যাশ যে শেল সেটা অ্যাক্টিভ আছে। এখন এই যে আমরা ইকু দিলাম, $সাইন দিলাম, শেল লিখলাম, এটা আসলে একটা ভেরিয়েবলকে আমরা কল করছি, হ্যাঁ এনভায়রনমেন্ট ভেরিয়েবল বা সিস্টেম ডিফাইন ভেরিয়েবল আমরা বলতে পারি। এই ভেরিয়েবল নিয়ে আমাদের আজকে কথা আছে, আমরা কথা বলবো। আজকে ক্লাসটা একটু লম্বা হইতে পারে, আপনারা আশা করি একটু ধৈর্য ধরে থাকবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের শেল উপরে জেনে আসছি। এখন এই শেলগুলো আমরা কিভাবে ইনস্টল করব, আমি এখানে টেবিল আকারে লিখে দিছি, আপনারা এটা দেখে ইনস্টল করে নেবেন। আপনার সিস্টেম যদি হয় RACL মানে অর্থাৎ রেড হাট, রকি লিনাক্স, আলমা লিনাক্স বা সেন্টোস লিখতে ভুল করছিলাম, যে সেন্টোস হয় তাহলে এই যে এই কমান্ডগুলো আপনারা দিবেন সুডো ডিএনএফ। আর যদি আপনার সিস্টেম যদি ডেবিয়ান বেস হয় তাহলে সুডো অ্যাপিটি, আসলে একই কমান্ড, জাস্ট হচ্ছে এখানে ডিএনএফ লিখতেছেন আর এখানে অ্যাপিটি, এইটুকুই পার্থক্য আর কি। আচ্ছা, এখন কিছু সমস্যা আপনারা পড়বেন এই কমান্ডগুলো রান করতে যায়। কিরকম সমস্যা? দেখা যাবে যে আসলে ইনস্টল হচ্ছে না, সে খুঁজে পাচ্ছে না প্যাকেজটাকে। আসলে দেখেন সব ধরনের প্যাকেজ হচ্ছে যে অফিসিয়াল যে রিপোজিটরি আছে সেটার মধ্যে থাকে না, কিছু প্যাকেজ আমাদেরকে বাইরে থেকে নিয়ে ব্যবহার করতে হয়। এই জন্য আমরা এইখানে একটু ব্রেক দিয়ে একটু নিচের দিকে চলে যাব পিডিএফটা, হ্যাঁ এই যে এখানে চলে আসবো এক্সট্রা প্যাকেজ ফর এন্টারপ্রাইজ লিনাক্স। এইখানে এসে আপনারা করবেন কি, সুডো ডিএনএফ ইনস্টল ইপিএল রিলিজ -y দিবেন, এই কমান্ডটা রান করবেন। আপনারা কোনো শেল ইনস্টল করতে চাইলে শুরুতে এই কমান্ডটা রান করবেন। হ্যাঁ, যেমন ফিশ শেলটা হচ্ছে অফিসিয়ালি পাওয়া যায় না, তখন হচ্ছে ইপি এক্সট্রা প্যাকেজ যেটা আছে এটা ইনস্টল করে নিলে তখন সহজে পাওয়া যায়, ইস্যু হয় না। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে আপনারা সবাই এগুলা ইনস্টল করে ফেলছেন, হ্যাঁ এখন গত সেশনে আমাদের একটা কোশ্চেন আসছিল যে ভাই আমি একটা শেল থেকে অন্য শেলে সুইচ করব কিভাবে। আচ্ছা, আপনার প্রশ্নটা আমি অ্যাকসেপ্ট করলাম। এটা দুই ভাবে আপনারা সুইচ করতে পারেন। একটা হচ্ছে টেম্পোরারি, হ্যাঁ সাময়িকভাবে, জাস্ট হচ্ছে আপনি যে সেশনে আছেন ওই সেশনটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনি যে সুইচ করলেন এই সুইচ করা নতুন শেলটা কাজ করবে। আরেকটা হচ্ছে স্থায়ীভাবে। আচ্ছা, আবার বলে নিচ্ছি, আমি ধরে নিলাম আপনারা এই শেলগুলা ইনস্টল করে ফেলছেন, তাহলে আমি এখন টেম্পোরারি অর্থাৎ অস্থায়ীভাবে আমি ZSS এর যে শেল আছে সেই শেলে আমি সুইচ করব। তাহলে কিভাবে সুইচ করব? আমার বর্তমান শেল কি একজন বলেন তো? ব্যাশ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি যদি টেম্পোরারি অন্য আরেকটা শেলে সুইচ করতে চাই, আমি সেই শেলের নামটা শুধু লিখে এন্টার দিব। দেখেন আমার আগে যে কালার ছিল সেই কালারটা চলে গেছে, এবং এই যে লেখার ফরম্যাটটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন চেঞ্জ হয়েছে। এটা একটা ব্র্যাকেটের ভিতরে চলে আসছে, এবং এইখানে দেখেন আমরা এতক্ষণ $সাইন দেখে অভ্যস্ত ছিলাম, সেই $সাইনটা পরিবর্তন হয়ে এখানে পার্সেন্টেজ সাইন চলে আসছে। তো আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলছি, গত সেশনে বলছি, আমার যে বর্তমান শেল কোনটা রানিং আছে, রানিং শেল, সেটা যদি আমি চেক করতে চাই তাহলে আমরা কি কমান্ড দিই?
একজন বলেন। ইকো $sign শেল। শেল, ওকে। তাহলে এই কমান্ডটা যদি আমরা রান করি তাহলে ইকো কি আসলেই $sign কি এটা শেল। দেখাবে? ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে আসলে কি আমার বর্তমান শেলটা দেখাবে? একটা কনফিউশন তৈরি হবে এখনই আপনাদের মধ্যে। চলেন আমরা দেখি। এইটা দেখানোর কথা না, আবার দেখাইতেও পারে। এটা তো ভাই আপনি এমন কথা বললেন, আমার নানা একবার বলছিল যে এইবার বর্ষাকালে পানি বাড়তেও পারে কমতেও পারে, তো দুইটার একটা ঘটবেই। তো আপনার কথা এইরকমই হইলো, যেটা দেখাইতেও পারে আবার নাও দেখাইতে পারে। এই দেখেন, তাহলে কি দেখাচ্ছে? আগেরটাই দেখাচ্ছে, তাই না? পরিবর্তন দেখায় নাই। তাহলে আমার আগের কথাটা কি মিথ্যা প্রমাণিত হইলো? না, বিষয়টা মিথ্যা না। এটা যখন আপনি টেম্পোরারি যখন এইভাবে শেল সুইচ করবেন তখন এখানে সে ক্যাশ ধরে রাখে। ক্যাশ ধরে রাখার কারণে সে হচ্ছে আগেরটাই দেখায়। তো এখন আমরা যদি ইকো $0 দেই তাহলে সে বর্তমান শেলটা দেখাবে। আচ্ছা, এখানে সেশনের ব্যাপারটা কি আপনারা বুঝছেন সবাই? আচ্ছা, আমি বলতেছি যারা ফ্রেশার আছেন তাদের কাছে কিছুটা খটকা লাগতে পারে। এখানে যাদের প্রোগ্রামিং নিয়ে এক্সপিরিয়েন্স আছে তারা এই সেশনের ব্যাপারটা অনেক ভালো বুঝে। আচ্ছা, এই জন্য আপনাকে প্রোগ্রামারও হইতে হবে না সেশন বোঝার জন্য, আমি সহজ করে বুঝেছি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, লগ ইন করার পর দেখা যাচ্ছে এক্সট্রা কিছু ফিচার পাচ্ছি, অর্থাৎ তখন কি হয়, একটা সেশন ক্রিয়েট হয়। আবার যখন আমি সেখানে লগ আউট দিয়ে দিই তখন আর সেই যে লগ ইনরত অবস্থায় যে ফিচারগুলো ছিল সেগুলো আসলে দেখায় না, তখন আমি এতে এক্সিট হয়ে যাই, অর্থাৎ আমার সেশনটা ডেস্ট্রয় হয়ে যায়। এই মানে একদম সিম্পলি বুঝলে আপনারা এটাই বুঝে নেন, এটা আসলে সেশন। তাহলে আমার বর্তমান সেশন হচ্ছে, বর্তমান সেশনে কোন শেল রানিং আছে? জেট এসএস শেল, হ্যাঁ, জেট শেল। মানে একটা মানে ই আছে, একটা একটা কি বলে, একটা অভিজাত একটা ভাব আছে, ম্যাকের একটা বিষয় আছে, তাই না ভাইরা? আচ্ছা, এখন আমি চাচ্ছি এইখান থেকে এক্সিট হয়ে যাব, এক্সিট হয়ে আমি আমার পূর্বের শেলে চলে যাব। তাহলে আবার সেই হচ্ছে ব্যাশ, দেখেন জাস্ট সিম্পল আমি লিখলাম ব্যাশ শেলে চলে আসছি। হ্যাঁ, আমি এখান থেকে যাব ফিশ, দেখেন ফিশ শেলে চলে আসছি। ফিশ শেলে আসার পরে দেখেন এইখানে আবার আমার এই প্রথম অংশটুকু একটু ভিন্নভাবে আমাদের দেখাচ্ছে, মানে একটু কালার আসছে। তারপরে দেখেন এই টিল সাইনের পরে আমাদের হচ্ছে জেট শেলের মধ্যে আসছিল পার্সেন্টেজ সাইন, এখানে আসছে একটা এরর সাইন, হ্যাঁ, তীর চিহ্ন আসছে। তাহলে আমরা একটু পরিবর্তন দেখলাম, তাই না? ওকে, এখন যদি আমি আবার এইখান থেকে বের হয়ে ব্যাশ শেলে যেতে চাই তাহলে কি করব ভাই? একজন বলেন। ব্যাশ। এখানে ব্যাশ লিখবো। জাস্ট ব্যাস ঠিক আছে, ব্যাস লিখবো। হ্যাঁ, ব্যাশ শেলে যাচ্ছি। এখন আপনাদের মধ্যে আসলে হ্যাঁ এরকম কিছু বিষয় আসলে মানে মনে হইতে পারে যে ভাই কি এক ব্যাশ টেস্ট দেখাইতেছে, এটাতে আসলে কি উপকার হবে কি না। একটু ধৈর্য ধরে থাকেন, দেখি এটাতে আসলে কোনো উপকার আমাদের হয় কিনা। হ্যাঁ, তাহলে এই গেল আমাদের শেল মানে টেম্পোরারি চেঞ্জ করা। আচ্ছা, এই জিনিসগুলো আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, আপনারা একটু পড়বেন মনোযোগ দিয়ে। এখন আমি যদি স্থায়ীভাবে আমি শেল পরিবর্তন করতে চাই, এখন এই যে শেল মানে আমি এখান থেকে যদি মানে ই করি, মানে এই টার্মিনালটা ক্লোজ করে দিয়ে আবার যদি আমি লগ ইন করি তাহলে আমার এই শেলটা আসলে থাকবে না, হ্যাঁ, যেহেতু এটা টেম্পোরারি। এসএসএস আমি ওই সার্ভারটাতে লগ ইন করলাম। হ্যাঁ, আচ্ছা, আমি আবার কাজ করি একটা, এইখানে আমি শেলটা চেঞ্জ করি। হ্যাঁ, শেল চেঞ্জ করে সুন্দর শেল দেয় যেটা ফিশ। হ্যাঁ, তাহলে আমার এখানে ফিশ শেল আছে। এখন যদি আমি এই সার্ভারে যদি লগ ইন করি তাহলে আমার আসলে এই ফিশ শেল আসার কথা না। এসএসএস দেখেন ফিশ শেল আসছে। হ্যাঁ, না না, আসছে না। কারণ ওইটা কারণ পার্মানেন্ট হচ্ছে- ছিল না, ওইটা ছিল ওই সেশনের জন্য। হ্যাঁ, এটা কারণ কি, আমি যখন নতুন টার্মিনাল দিয়ে লগ ইন করলাম তখন কি হয়, আমার একটা নতুন সেশন ক্রিয়েট হয়েছে।
এই নতুন সেশনে তো সেটা পাবে না, কারণ ওই বিষয়টা হচ্ছে টেম্পোরারি। তাহলে আমরা পার্মানেন্টলি এটা কিভাবে চেঞ্জ করব, যেন আমার সেশন নতুন হোক কিংবা আমার মেশিন রিবুট খাক, তাহলে আমি নতুন শেলে কিভাবে যাব? নতুন শেলে যাওয়ার জন্য আপনি যেই শেলে যাবেন সেই শেলের লোকেশনটা আপনাকে প্রথমে জেনে নিতে হবে, যে সেই শেলটা আসলে কোথা থেকে লোড হয়। তাহলে সেটার জন্য আমরা কি করব, আপনারা বলেন আমরা কোন শেলে যাব, একজন সাজেশন দেন তো। ফিশ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি হুইস লিখে এই ফিশ শেলটা আমি লিখলাম, তাহলে আমাকে দেখা যাচ্ছে এই ফিশ শেলটা আসলে আসতেছে ইউজার বিন ফিশ। আমরা আপনাদেরকে এখনো ডিরেক্টরি স্ট্রাকচার দেখাই নাই, কারণ দেখাই নাই কি, কিছু কমান্ড কিছু ডিরেক্টরিতে আপনারা একটু অভ্যস্ত হন, তারপর আমরা ওইটা দেখাবো। আচ্ছা, ফিশ শেলটা এখান থেকে লোড হচ্ছে, তাইলে এবার আমাদের যেটা করতে হবে, আমরা লিখবো সিএস এসএস। এই সিএস এসএস মানে হচ্ছে চেঞ্জ শেল স্পেস হাইফেন এস, এই এস দিয়েও আবার শেল বোঝাচ্ছে। তাহলে কোন শেলে যাব আমরা, ইউএসআর বিন ফিশ। আমরা বলতেছি আমরা এই ফিশ যে শেল আছে শেলে যাব, মানে চেঞ্জ করে আমরা এই শেলে সুইচ করব। ওকে, এন্টার দিলাম, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলেন, দেখেন কি বলতেছে, শেল চেঞ্জ। কিন্তু এখানে তো শেল ফিশ তো একটু সুন্দর দেখায়, এখানে তো তা হচ্ছে না। কারণ হচ্ছে না, কারণ সে আসলে পুরাতন সেশনটা ধরে রাখছে। আমরা কি করব, এই সার্ভারে আবার অন্য আরেকটা টার্মিনাল থেকে লগ ইন করি, অথবা এইখানে আপনি লগ আউট দিয়ে যদি লগ ইন করেন তাহলে ফিশ শেলটা আসবে। আমরা এখানে থাকুক এটা লগ ইন করে একটা ট্যাব ওপেন করে আমরা সেই সার্ভারে লগ ইন করি। দেখেন তো এখানে আমার কি শেল দেখাচ্ছে, ফিশ শেল। ফিশ শেল। তাহলে কি শেলটা কি আমার পার্মানেন্টলি চেঞ্জ হইলো? হয়েছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের মেশিনটা একটু রিবুট দিয়ে দেখি আসলে চেঞ্জ হইলো কিনা। এই যে আমরা রিবুট দেওয়ার আগে আপনাদের বলতেছি, এই যে আমরা ফিশ শেলে আসলাম, দেখেন ফিশ শেলের কিছু ফিচার আছে, সুন্দর কিছু ফিচার আছে। তার মধ্যে একটা হচ্ছে ব্যাশ কমপ্লেশন, অর্থাৎ আপনার O2 কমান্ড সে সাজেশন করবে। যখন আমি ইনিট কমান্ড লিখলাম হাইফেন, দেখেন সে আমাকে সাজেশন দেখাচ্ছে যে আমি কি এই কমান্ডটা লিখতে চাই কিনা। তাহলে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে আপনাদের যে রাইট মানে অ্যারো আছে কিবোর্ডের, সেটা আপনারা প্রেস করতে পারেন, হ্যাঁ, অথবা অথবা আপনারা কন্ট্রোল ইন্ট চাপতে পারেন। কন্ট্রোল ইন্টই তো মনে সম্ভবত, একটু একটা মিনিট, আমি শর্টকাটটা ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, আপনার কন্ট্রোল অ্যাপ চাপলে পুরো সাজেশনটাই হচ্ছে সে নিয়ে নিবে, অথবা আপনারা সরাসরি হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে এন্টার, শুধু ইন্ট যে কিবোর্ড কিটা আছে সেটা চাপ দিলেও সে পুরো সাজেশনটা সে নিয়ে নিবে। ওকে, আমরা আমাদের মেশিনটা আমরা রিবুট দিচ্ছি। হ্যাঁ, আপনারা বুঝতেছেন নাকি একটু বিরক্ত লাগতেছে? অনেক ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাই। আসলে লিনাক্স বিষয়টা এরকম, যদি না বুঝেন একটা গ্যাপ করে, তখন আর এটা ভালো লাগবে না, হ্যাঁ, তখন কিছুই বুঝবেন না, বিরক্তি লাগবে। তো না বুঝলে কোশ্চেন করবেন আমাকে। হ্যাঁ, আমি যে খুব ভালো জানি বিষয়টা এরকমও না, আমি যতটুকু জানি তার মধ্যে আমি চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, না জানলে সময় নিব, যে আমি পরে বুঝাই দিব। ওকে, আমরা সেই সার্ভারটাতে লগ ইন করি। দেখেন তো লগ ইন করার পরে কিন্তু আমরা যেহেতু এই অংশটার সাথে আগে পরিচিত ছিল, আমরা বুঝতে পারতেছি আমাদের কোন শেল আছে এখন। ফিশ শেলের মধ্যে আছে, ফিশ। তাহলে আমরা যদি ফিশ শেলে আমরা যাই, দেখেন ফিশ
আপনারা যদি চান যে আপনারা ফ্রেশার কেউ আছেন যে একটু সুবিধা চাচ্ছেন যেন কমান্ড লেখার সময় সাজেশন দেয়, তাহলে আপনারা এই ফিশ শেলটা ইউজ করতে পারেন। সেই ফিশ শেল আপনাদের প্রথমে ইনস্টল অবশ্যই করে নিতে হবে। এই যে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এই যে এই কমান্ড দিয়ে ইনস্টল করে নেবেন। তার আগে আপনারা এই কমান্ড একটু রান করে দিন। এই যে এখানে এক্সট্রা প্যাকেজ লাগতে পারে। হ্যাঁ, এটা শুরুতে রান করে তারপর হচ্ছে ফিশ শেলটা আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে আমরা দেখেন এই যে ফিশ শেলে এই ধরনের ব্যাশ কম্পিলেশন কিছু সুবিধা পাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু বিরক্ত করি আমি, যে রুটে চেঞ্জ করার পরে দেখলাম এটা আবার কাজ করতেছে না। এটা কি ইউজার ডিপেন্ডেন্ট, মানে একটা শেলটা, ফিশ শেলটা? আমি তো করছি হচ্ছে রেগুলার ইউজার থেকে, এটা হইতে পারে ইউজার ডিপেন্ডেন্ট হইতে আচ্ছা পারে। ঠিক আছে, ওকে। ইউজারের উপরে শেল ইউজারের উপরে ই করে দেওয়া হয় যে কোন ইউজার কোন ওকে শেল পাবে। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের এটা পাচ্ছে শুধু রিপন ইউজার। হ্যাঁ, ওকে, তাহলে এটা করলে ইউজার ক্রিয়েট করার সময় মেনশন করে দেওয়া যেতে পারে যে কোন ইউজার কোন শেল পাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই যে শেল পরিবর্তন করলেন, এই শেল পরিবর্তনের মানেটা আসলে কি? এটার বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি ময়মনসিংহ থেকে গাড়ি ড্রাইভ করে ঢাকা যাবেন, তো আপনার ড্রাইভার আছে, সে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল, সে খুব রাশবাড়ি মানুষ, কথা টথা বলে না, জিমজাম থাকে। তো আপনার কাছে কিছুদিন পরে মনে হলো যে আপনার গাড়ি যেটা আছে সেটাই থাকবে, আপনি ড্রাইভারটা চেঞ্জ করে নেবেন। তো যে একটু স্মার্ট এবং সে খুব ফ্রেন্ডলি এরকম। তো এই শেল পরিবর্তনের বিষয়টা এরকমই, আপনার সিস্টেম যা আছে তাই, আপনার গাড়ি যেটা আছে সেটাই, জাস্ট আপনি ড্রাইভারটাকে পরিবর্তন করে নিলেন। এটাই হচ্ছে শেলের সাথে আমাদের যে বাস্তবিক যদি উদাহরণ দিতে চাই, এরকম আপনি বোঝার জন্য এটা বুঝতে পারেন। হ্যাঁ, তো এটাই যে এখানেও লিখে রাখছি ওই বিষয়টাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। ওকে, তাহলে শেলের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিতেছি আমি ক্লাস শেষ হওয়ার আগেই। হোমওয়ার্কটা হচ্ছে এরকম, আপনারা এই যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে যতগুলা কমান্ড আপনাদের দেখানো হয়েছে এখন পর্যন্ত সবগুলা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হিস্ট্রি কমান্ডটা দিবেন আপনি। হিস্ট্রি কমান্ড আমরা হচ্ছে ধরে নিলাম আপনি হচ্ছে ব্যাশের মধ্যে আছেন। হ্যাঁ, এই যে যখন আপনি হিস্ট্রি কমান্ড রান করবেন ব্যাশ শেলের মধ্যে থেকে, তখন কিন্তু এখানে পাশে নাম্বারও দেখাবে যে কত নাম্বার কমান্ড। এই সব কয়টা কমান্ড কপি করবেন, স্ক্রিনশট নেওয়া দরকার নাই, নো নিড স্ক্রিনশট। স্ক্রিনশট না নিয়ে কপি করে আমি হচ্ছে গুগল ক্লাসরুমে একটা ল্যাব ওপেন করে দিব, ওইখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, এতে আমরা বুঝবো যে আসলে আপনি হোমে প্র্যাকটিস করতেছেন, ল্যাবে প্র্যাকটিস করতেছেন। আচ্ছা, এটা গেল আমাদের ইয়ের ব্যাপার আর কি। কিসের ব্যাপার? হোমওয়ার্কের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কয়েকটা এই এক্সট্রা প্যাকেজ যেহেতু আমরা ইনস্টল করছি, আমরা চলেন ছোটখাটো কয়েকটা বিষয় দেখে আসি যে এটাতে আসলে আমরা কি সুবিধা পাচ্ছি। আমরা প্রথম ক্লাসে একটা কমান্ড রান করছিলাম, টপ। এই টপ কমান্ড দিয়ে আমরা কি দেখতেছিলাম যে আমার কতটুকু মেমোরি ইউজ হচ্ছে, কতটুকু সোয়াপ ইউজ হচ্ছে, এটা লোড এভারেজ কত। এখানে দেখেন একটু হিবিজিবি অবস্থায় দেখাচ্ছে, খুব মানে ইউজার ফ্রেন্ডলি না। তো আমরা এই জিনিসটাকেই আরেকটু স্মার্ট ওয়েতে দেখবো, যেন আরেকটু ভালোভাবে দেখা যায়। তো এইটার জন্য আমরা একটা প্যাকেজ ইনস্টল করবো। এই প্যাকেজগুলো আসলে কোর্সের মধ্যে পড়ে না, তারপরে যেন আপনাদের আগ্রহ থাকে, ফ্রেশার যারা আছে আগ্রহ অনুভব করে, এই জন্য দেখানো আর কি। তো আপনারা কি করবেন, সুডো, আচ্ছা আমরা এই শেলটা একটু পরিবর্তন করে নিই। হ্যাঁ, তাহলে একজন বলেন তো কিভাবে পরিবর্তন করব? ব্যাশ লিখতে হবে ভাইয়া। আমরা ব্যাশে যাব। হ্যাঁ, ব্যাশ শেলে যাব, তবে CSS-S। ওকে, তাহলে আমরা এখানে
আর একটা টার্মিনালে আমরা এটাকে লগ ইন করে নিই, যেহেতু নতুন সেশন প্রয়োজন। ওকে, তো আমরা বলতেছিলাম এই যে টপ যে কমান্ডটা, এটারই আমরা একটু সুন্দরভাবে দেখবো আর কি। এই জন্য সুডো ডিএনএফ, আপনারা ডিএনএফ ও লিখতে পারেন অথবা ইয়ামও লিখতে পারেন। আর যারা হচ্ছে ডেবিয়ান বেস ইউজার আছেন তারা এপিটি লিখতে পারেন অথবা এপিটি গেটও লিখতে পারেন। এপিটিটা হচ্ছে আপডেট, হ্যাঁ, এটাই বেশি ইউজ হয় এখন। আর যারা হচ্ছে লিনাক্স রেড হ্যাট বেস আছেন তারা ইয়াম এর পরিবর্তে ডিএনএফ লিখতে পারেন, ডিএনএফটা আপডেট। হ্যাঁ, ডিএনএফ ইনস্টল এই স্টপ আমরা দিলাম এন্টার। এখন কি করবে, এই স্টক নামে যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা ইনস্টল হবে। আমরা একটু অপেক্ষা করি দেখি হয় কিনা। আচ্ছা, আমাদের এই সেশনটাও শেষ দিকে 4 মিনিটের মতো আছে, আপনারা সেম লিংকে জয়েন করেন। আচ্ছা, এইবার দেখেন আমাকে বলতেছে ইয়েস অথবা নো, আমি কি এটা আসলে কন্টিনিউ করব কিনা। এখন যদি আমি এন্টার দেই, এন হচ্ছে বড় হাতের, তাহলে সে কি করবে, ভ্যালু হিসাবে এনটাকে ভ্যালু ধরে সে পরের স্টেপে চলে যাবে। কিন্তু না, আমরা এটাকে আগায় নিয়ে যেতে চাচ্ছি, আমরা ওয়াই প্রেস করব। যদি এখানে ওয়াই বড় হাতের থাকতো এবং আপনি এন্টার দিতেন তাহলে ওয়াইটাকে ভ্যালু ধরে সে পরবর্তী স্টেপে আগায় যেত। দিলাম ওয়াই। লিনাক্স বিষয়টা হচ্ছে আসলে টোটালি প্র্যাকটিস বেস। এই ভিডিও দেখে কোনো লাভ নাই যদি আপনি প্র্যাকটিস না করেন। আর প্র্যাকটিস করবেন তো করবেন, আসলে একবার দুইবার করলে হবে না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে আমি আপনাদের এই কমান্ড টমান্ড দেখাইতেছি, আমি যদি 1 মাস প্র্যাকটিস না করি এগুলো আমার কিছুই মনে থাকবে না। এটাই বাস্তবতা, এটা আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে তাই। কাজে আপনারা হোম ল্যাব করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসে কোনো বিকল্প নাই যদি আপনারা লিনাক্স শিখতে চান। শুধু লিনাক্স শিখায় না, আপনারা আইটির যে ট্র্যাকে যেতে চান, নেটওয়ার্কিং, ডেভঅপস, সিকিউরিটি, যেখানে যেতে চান এই লিনাক্স আপনার লাগবে, এটা ছাড়া আসলে হবে না। কাজে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা, আমার তো এই স্টপ হইলো ইনস্টল। হ্যাঁ, আমি যদি এবার এই স্টপ কমান্ডটা রান করি তাহলে দেখেন ওই তথ্যগুলো এখানে দেখাচ্ছে। এখানে কি আরেকটু সুন্দরভাবে দেখাচ্ছে না? এনে ইউজার ইন্টারফেসটা আরেকটু সুন্দর আসছে না? জি ভাইয়া। হ্যাঁ জি। আচ্ছা, এইখানে দেখেন আমার 2টা কোর আছে, আমার র্যাম হচ্ছে 3.4 জিবি আর কি, আমার সোয়াপ হচ্ছে প্রায় 4 জিবি। কতগুলো টাস্ক চলতেছে, লোড অ্যাভারেজ কত, এই শেষ 5 মিনিটে এটা, শেষ 10 মিনিটে এটা, শেষ 15 মিনিটে লোড অ্যাভারেজ এরকম ছিল, এটাই তারা দেখাচ্ছে। এখন এটাকে চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এটা কালার টালার চেঞ্জ করতে পারবেন। যে নিচে আপনার এই যে ইয়া আছে আর কি, F2 যদি প্রেস করেন তাহলে এখান থেকে আপনারা এই যে কালারে যাওয়ার পরে এখান থেকে কালার টালার আছে, বিভিন্ন কালার। হ্যাঁ, এগুলো কালার, এগুলো একটু ছেলে মানুষই কাজ আর কি, আপনারা একটু দেখে নিলেন কারো আগ্রহ থাকলে। ওকে, এখন দেখেন এইখানে কিন্তু আমার লোড অ্যাভারেজ দেখাচ্ছে, কতক্ষণ সময় যাবত আমার এটা আপ আছে সেটাও দেখাচ্ছে। কিন্তু আমি জানতে চাচ্ছি আমার এই মেশিনের হিটিং অবস্থা কি, টেম্পারেচার কতটা আছে, আমার প্রসেসর গুলা কেমন গরম হয়েছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? এখন সেটার জন্য একটা সুন্দর প্যাকেজ আছে, সেটা হচ্ছে সুডো। আচ্ছা, আমরা ওইটাতে যাওয়ার আগে যে কাজটা করব, এই যে আমরা প্যাকেজটা ইনস্টল করলাম, আমার এখন মনে হইতেছে যে আমার প্যাকেজটা প্রয়োজন নাই, তাহলে আমি এটা রিমুভ করে দিতে যাচ্ছি। কিভাবে রিমুভ করব? আপনারা ঠিক আগের কমান্ডটাতে যাবেন, ইনস্টল কমান্ডটার জায়গায় আপনারা জাস্ট হচ্ছে রিমুভ লিখে দেবেন, রিমুভ। অর্থাৎ আপনারা যেটা করেন উইন্ডোজে একটা সফটওয়্যার ইনস্টল করেন, পরে সেই সফটওয়্যারটার প্রয়োজন নাই, আপনারা কি করতে চান, যেন আমার রিসোর্স ফাঁকা থাকে বা ফ্রি করার জন্য আপনারা সেই সফটওয়্যারটা আনইনস্টল করে দেন, করেন না এরকম? হ্যাঁ, আমরা এই কাজটাই করতেছি। দেখেন, এন্টার দিলাম। যে প্যাকেজটা আমরা ইনস্টল করলাম সেই প্যাকেজটা আমরা রিমুভ করে দেব। আচ্ছা, আসলে কি যাচ্ছি? হ্যাঁ বললাম, হ্যাঁ চাই ওয়াই। এখন যদি আমি এই স্টপ কমান্ডটা দিই, দেখেন তো কাজ করবে। দেখেন এখন বলতেছে যে আমার আসলে এই ধরনের কোনো ডিরেক্টরি বা কিছুই নাই, বেস্ট সে খুঁজে বলতেছে এগুলো কিছু নাই।
তার মানে আমি যে প্যাকেজটা ইনস্টল করছিলাম বা যে সফটওয়্যারটা ইনস্টল করছিলাম সেটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে এইরকমই আরেকটা ফিচার এখানে দেওয়ার জন্য, সেটা হচ্ছে btop sudo dnf install btop, একটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে আমরা ওয়াই দিলাম। আচ্ছা, যেটা করতেছিলাম আমরা আরেকটা নতুন প্যাকেজ ইনস্টল করব, নাম হচ্ছে btop। তো btop দিয়ে আমি হাইফেন দিয়ে ওয়াই দিলাম। ওয়াই দেওয়ার কারণ হচ্ছে কি, আমরা যখন stop ইনস্টল করতেছিলাম তখন আমার কাছে ইয়েস নো এই ধরনের কনফার্মেশন চাইতেছিল। তো হাইফেন ওয়াই দেওয়া মানে কি, আমি তাদের টার্ম এন্ড কন্ডিশন মাইনে নিলাম, এবার তুমি সামনের দিকে আগায় যাও, এরকম বোঝানো হয়। হ্যাঁ, দেখেন প্যাকেজটা ইনস্টল হচ্ছে। এবার যদি আমি বিটপ দেই, বিটপ দেওয়ার পরে দেখেন ওই জিনিসগুলো এখানে দেখাচ্ছে, একটু ভিন্ন হবে। আমার টোটাল র্যাম কতটুকু, কতটুকু অ্যাভেলেবল আছে, কতটুকু ইউজ হচ্ছে সব দেখাচ্ছে। হ্যাঁ, তারপর সোয়াপ কতটুকু ইউজ হচ্ছে সেগুলোও দেখাচ্ছে। প্লাস হচ্ছে এই যে এই দিক দিয়ে যদি আপনারা দেখেন, এটা একটু যদি বড় করে দিই আমি, আচ্ছা এই যে এইখানে দেখেন, এখানে টেম্পারেচারও দেখাবে আপনাদের। হ্যাঁ, কতটুকু টেম্পারেচার, এখানে হয়তো লোড নাই এই জন্য টেম্পারেচার কম দেখাচ্ছে আর কি। লোড বাড়লে এগুলো টেম্পারেচার বাড়বে। এখানে কোন প্রসেস কতটুকু জায়গা দখল করে নিচ্ছে এগুলো সবই এখানে দেখাচ্ছে। এগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন। ওকে, কন্ট্রোল সি দিয়ে এখান থেকে আপনারা এক্সিট হয়ে বের হয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপরে যে নিও ফেসে যারা হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট নিয়ে খুব মানে এক্সাইটেড, তারা এইগুলো ইউজ করে। হ্যাঁ, নিও ফেস দিয়ে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো চলেন এগুলো আমরা দেখলাম, একটু কালার মালার দেখলাম, এবার আমরা কাজে চলে যাই। কাজ কি, আমরা এখন কাজ করব টেক্সট প্রসেসিং টুল নিয়ে। তো টেক্সট প্রসেসিং টুলে আমাদের প্রথম কমান্ড হচ্ছে ক্যাট ফাইল। আমরা ক্যাট কমান্ডের সাথে অলরেডি পরিচিত। হ্যাঁ, তো চলেন আমরা কিছু একটা লিখি। ক্যাট লেখার প্রয়োজন নাই, লেখা আছে এরকম একটা ফাইলে। দেখি ক্যাট ইটিসি 5w, এন্টার দিলাম। দেখেন এই যে ক্যাট ইটিসি 5w যখন আমি রান করলাম, এই 5w ফাইলের মধ্যে কি কি লেখা আছে সব এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা ক্যাট কমান্ড দিয়ে ভিউ করতে পারতেছি। এখন ক্যাট কমান্ড দিয়ে আপনি একসাথে একাধিক ফাইলও ভিউ করতে পারেন। যেমন আপনি দিছেন ক্যাট ইটিসি 5w, চলেন আমরা একটা ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, তাহলে আমার এখানে দুইটা ফাইল হলো। হ্যাঁ, এখন আমি একসাথে দুইটা ফাইলকে আমি রিড করব। তো আমরা প্রথমে একটা দেখলাম ফাইল 1, দেখেন এখানে দেখাচ্ছে হ্যালো শুধু। আর যদি আমরা 2 তে যাই দেখাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ দুইটা ফাইলে দুই ধরনের ওয়ার্ড আছে। এখন আমি একসাথে দেখব। দেখেন তাহলে এক ক্যাট কমান্ডের মাধ্যমে আমি দুইটা ফাইলকে রিড করতে পারলাম, হ্যালো বাংলাদেশ। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারলে থ্যাংক ইউ। এইবার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনারা সবাই খুব মেধাবী, একটু চেষ্টা করলে ভালো করতে পারবেন। এইবার আমরা হচ্ছে কমান্ডের মাধ্যমে টেক্সট প্রিন্ট করব। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, VI দিয়ে এই টেক্সট ফাইলটা ক্রিয়েট করলেন, কিন্তু আগে তো টাচ দিয়ে ক্রিয়েট করতেন। মানে এটা কি দুই ভাবে ক্রিয়েট করা যায়? হ্যাঁ, অনেকভাবে ক্রিয়েট করা যায় ভাই। আমরা হচ্ছে এই বিম নিয়ে সামনে আরো বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, আস্তে আস্তে যাবো ওইদিকে ভাই। আচ্ছা, তাহলে আমরা এবার টেক্সট প্রিন্ট করব। ইকো দেখলাম ওয়েলকাম টু ময়মনসিং, অর্থাৎ আমরা এখানে এই টেক্সটটাকে প্রিন্ট করলাম। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই প্রোগ্রামার আছেন, তো আপনারা এই ইকোর সাথে বেশি পরিচিত, বিশেষ করে যারা পিএইচপি প্রোগ্রামার আছেন। হ্যাঁ, পিএইচপি তে কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে গেলে ইকো ব্যবহার করা হয়, অথবা প্রিন্ট
লেখত ভাই, ইকো আর প্রিন্ট দুইটাতে ইউজ করা হয় পিএসপি তে, তাই না? লেখত ভাই আছেন? জি ভাই, দুইটাই ইউজ করা হয়, ইকো আর প্রিন্ট। ভাই কি পিএসপি প্রোগ্রামার? জি, পিএসপি লারাভেল। ও থ্যাংক ইউ, বেশ ভালো লাগলো, আমরা প্রোগ্রামার পাইছি এখানে। আমাদের এখানে আরো একজন সিনিয়র প্রোগ্রামার আছে, আমার বন্ধু সাইদুল হাসান। সে হচ্ছে র্যাপিড অ্যাকশন ডেভেলপার। সাইদুল হাসান, হ্যাঁ, আচ্ছা আমার এটা কথা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রোগ্রামের ভিতরে না, যদি মনের খায়েশ মেটানে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা কি করলাম, প্রিন্ট করলাম, ইকো দিয়ে প্রিন্ট করলাম। এখন আমরা প্রিন্ট করলাম, আমরা একটা ফিক্সড একটা টেক্সটকে প্রিন্ট করলাম, হ্যাঁ। আচ্ছা এইবার চলেন, আমরা এতক্ষণ ইকো দিয়ে শেলকে প্রিন্ট করছি, তাই না? ইকো, এইবার আমরা প্রিন্ট করলাম পিডব্লিউডি। আমরা ম্যানুয়ালি পিডব্লিউডি কমান্ড এতক্ষণ রান করছিলাম, এখন আমরা এটাকে ইকো করলাম, এটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট করা মানে কি, আপনারা আপনাদের অফিসের প্রিন্টারে যে কাগজ প্রিন্ট করেন ওইটার সাথে এটা ধরতে পারেন, একই বিষয়। এটা প্রিন্ট করতেছেন কাগজের উপরে, আর এইখানে প্রিন্ট হইতেছে আপনার টার্মিনালের উপরে, অর্থাৎ আমরা এই টেক্সটটাকে এখানে ভিজুয়াল দেখতে পারতেছি, প্রিন্ট করলাম। আচ্ছা, এই যে পিডব্লিউ, লিনাক্সে অনেকগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে। আপনি সহজ করে বোঝার জন্য সেটাকে সিস্টেম ভেরিয়েবল বলতে পারেন। এটা লিনাক্সের অফিসিয়াল ভাষায় এনভায়রনমেন্ট ভেরিয়েবল, অর্থাৎ তারা এই ভেরিয়েবল গুলা হচ্ছে ফিক্সড করে রাখছে, সেটাকে আপনারা চাইলে কল করতে পারেন। তাহলে এই ভেরিয়েবল বিষয়টা কি, চলেন ভেরিয়েবল বিষয়টা একটু বুঝি। ভেরিয়েবল বিষয়কে বোঝার জন্য আমরা যদি টেকনোলজির বাইরে যে একটু উদাহরণ দিই, এটাকে কোনো একটা পাত্রের মতো ধরতে পারেন, হ্যাঁ। আমরা গ্লাসের মধ্যে কি রাখি, পানি রাখি, অর্থাৎ গ্লাসটা যেখানে নিয়ে যাচ্ছি, গ্লাসের ভিতরে পানিটাও কি করতেছে, সাথে সাথে যাচ্ছে। একটা পাত্রের মধ্যে একটা ভ্যালুকে রাখি। এমনিতে যখন আমরা পিডব্লিউডি কমান্ড দিলাম তখন ছোট হাতে দিলাম, আবার ইকোর ভিতরে যখন লিখলাম তখন আমরা বড় হাতে লিখতেছি, মানে এটা এরকমই নাকি, মানে ডলার। এটা সিস্টেম ডিফাইন, মানে এটা লিনাক্স তারা ফিক্সড করে দিছে এটা আর কি। এবং লিনাক্স হচ্ছে কেস সেনসিটিভ, মানে যেটা আপার কেস সেটা আপার কেসে লিখতে হবে, যেটা লোয়ার কেস সেটা লোয়ার কেসে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, ভ্যারিয়েবল হচ্ছে মানে একটা পাত্র যেটার মধ্যে আপনি কোনো একটা ভ্যালু রাখতেছেন। গ্লাস হচ্ছে পানি খাওয়ার গ্লাস, একটা হচ্ছে পাত্র, সেটার মধ্যে আমরা পানি রাখলাম। অর্থাৎ এই পিডব্লিউডি হচ্ছে একটা ভেরিয়েবল, এটার মধ্যে তারা এই ভ্যালুটাকে তারা রাখছে, যদিও এটা একটা ডাইনামিক ভ্যালু, হ্যাঁ। এই ধরনের আরো অনেকগুলা সিস্টেম ভেরিয়েবল আছে, হ্যাঁ, এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে। যেমন আমরা অলরেডি হচ্ছে শেলের সাথে পরিচিত হয়েছি, আমরা হোস্ট নেমও যদি দেই, ইকো ভেরিয়েবলকে কল করার কিছু নিয়ম আছে, এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক ভাবে হচ্ছে কল করে। যেমন পিএইচপি তে এটা $সাইন দিয়ে ভেরিয়েবলকে কল করে। জাভা প্রোগ্রামার কেউ আছেন এখানে, জাভা ডেভেলপার? কি ব্যাপার, আমাদের এখানে ডেভেলপার নাই নাকি? ভাই জাভাস্ক্রিপ্ট আছে। আচ্ছা জাভাস্ক্রিপ্ট না, জাভা। আচ্ছা গোলেনের আছে কেউ, বা অন্য কোনো জি ভাই। ল্যাঙ্গুয়েজ নাকি করতেছেন? গোতে ভাই কিভাবে কল করে ভেরিয়েবলকে? প্রিন্ট, আচ্ছা ভেরিয়েবল var দিয়ে করে, আচ্ছা ঠিক আছে, দুই তিন ভাবে করা যায়, var দিয়ে করে একটা, আর একটা এই দিয়ে করে। না, হাবিবুর রহমান ভাই, ওনার আপনার ভিডিওটা বন্ধ করে রাখলে ভালো হয়। আচ্ছা তারপরে আমরা হচ্ছে যদি হোস্ট নেমে হচ্ছে আমার হোস্ট নেমটা দেখাচ্ছে, অর্থাৎ আমি এটাকে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটাকে আমরা ইকো করে কি করতে পারতেছি, কল করতে পারতেছি। আচ্ছা ভেরিয়েবলের ব্যাপারটা মনে হয় আপনাদের কাছে খটকা লাগতেছে, হ্যাঁ। তো এটা আস্তে ধীরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যদি কেউ প্রোগ্রামার হতে চান, আপনাদের ফার্স্ট স্টেপই হচ্ছে এটা ভেরিয়েবল কি সেটা বুঝতে হবে। আচ্ছা, তো চলেন বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার হই। আমি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, হ্যাঁ, দিলাম হচ্ছে সিও একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এখানে আমি ভ্যালু রাখলাম আশিকুর রহমান। আচ্ছা আমি মনে একটু ভুল করছি, আচ্ছা ইকো হবে না ভাই? না এখানে হচ্ছে
কি স্পেস আছে নাকি? নামটা সিলেক্ট করতে বলেছে, মানে স্পেস দিয়েছেন এর জন্য। ও আচ্ছা, ইয়েস, সিও। এই জন্য আমি এখানে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করে দেখি। ওকে, এইবার আমি ইকো $সাইন সিইও দিলাম। দেখেন ডাবল, মানে আপনার যখন ভেরিয়েবলের ভ্যালু দুই শব্দের হয়ে যাবে একাধিক, তখন সেটাকে ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসবেন। তো আমি সিইও যে শব্দটা আছে, সিইও এর মধ্যে আশিকুর রহমান শব্দটাকে এটা কি আমি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দুটো ইউজ করা যাবে? বুঝি না, সিঙ্গেল ডাবল দুইটা ইউজ করতে চাচ্ছেন? না, যে কোনো একটি আমি ইউজ করতে পারবো? মানে এখানে কি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ইউজ করা যায়, আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ডাবল কোটেশন করা যায়। এখানে কোনো রেস্ট্রিকশন আছে? চলেন আমরা একটু মানে একদম মানে হ্যান্ডস অন দেখি। হ্যাঁ, সিএফও মিস্টার রহমান, এটা সিঙ্গেল কোটেশন দিই আমরা। হ্যাঁ, ইকো সিএফও, তাহলে আমার এখানে কি করতে হবে? $সাইন দিতে হবে। হ্যাঁ, দেখেন এখানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুইটাই কাজ করতেছে। তাহলে এনে কি হইল? এইখানে আমি একটা ভেরিয়েবল কল করছি, এই সিইও হচ্ছে একটা ভেরিয়েবল, এর মধ্যে আশিকুর রহমানকে আমি স্টোর করছি। যখন আমি সিইও কে কল করতেছি তখন হচ্ছে আমার আশিকুর রহমান ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এটাই হচ্ছে ভেরিয়েবল। এখন এই লিনাক্সে ভেরিয়েবলকে কল করার নিয়ম হচ্ছে আগে ইকো লিখতে হবে, তারপর $সাইন দিতে হবে, তারপর ভেরিয়েবলের নাম দিতে হবে। আচ্ছা, এই যে আমরা ভেরিয়েবলটা কল করলাম এখানে, এই ভেরিয়েবলটা কিন্তু টেম্পোরারি। আমার সিস্টেম যদি রিবুট খায় এই ভেরিয়েবলটা এখানে আর থাকবে না। এখন আমার যদি প্রয়োজন হয় এই ভেরিয়েবলটাকে পার্মানেন্টলি রাখার, তাহলে আমি এটাকে কিভাবে রাখবো? এরকম প্রয়োজন হইতে পারে না? প্রয়োজন হবে আপনারা যদি কেউ সিস্টেম ডেভেলপমেন্টের কাজ করেন, যখন সিস্টেম নিজেরা ডেভেলপ করবেন, বানাবেন, এই ধরনের ডিস্টোর কার্নেল লেভেলে কাজ করবেন, তখন এগুলো লাগবে। এইটার সমাধান হচ্ছে ls-la। এইখানে দেখেন .bashrc নামে একটা ফাইল আছে। এই ফাইলের ভিতরে যায় হচ্ছে আপনার সেই ভেরিয়েবলটাকে রাখতে হবে। আচ্ছা, এই যে এটা যে থাকবে না, এটা আমরা একটু একটা মেশিনটাকে রিবোট দিয়ে চেক করে আসি। ভাই আপনার মেকানিক্যাল কিবোর্ডের সাউন্ড কিন্তু পুরাই অস্থির একটা আওয়াজ দেয়, আর টাইপিং বিপ্লব ভাই স্পিড নাকি? অনেক ফাস্ট তো, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। থ্যাংক ইউ বিপ্লব ভাই। আসলে মেকানিক্যাল কিবোর্ড খুব ভালো লাগে। বাসা অফিস দুই জায়গাতে মেকানিক্যাল কিবোর্ড ইউজ করি। ভাই কোন ব্র্যান্ডেরটা ইউজ করেন? এটা হচ্ছে এজাজ একটা ব্র্যান্ড। এটা কিনছি অনেকদিন হয়ে গেছে, প্রায় 4 বছর, ভালোই চলতেছে। ওয়ালটনেরটা কিনছিলাম ভাই, মজা পাই নাই, লাস্টে রাইখা দিছি। কোন ব্র্যান্ডের নিছিলেন? ওয়ালটনেরটা ভাই, দেশি ব্র্যান্ডের। ওয়ালটন তো খারাপ না, আমি তো একদিন যে ওদের শোরুমে এক্সপেরিয়েন্স নিয়ে আসলাম, ভালোই তো। খুব বেশি মজা পাই নাই। আচ্ছা, এই কিবোর্ডের ব্যাপার হয়েছে কি ভাই, এটা মানে মেকানিক্যাল কিবোর্ডে অনেক ধরনের টাইপ আছে। ধরেন হট সবেবল, যেমন আপনি চাইলে কি এবং সুইচ দুইটাই চেঞ্জ করতে পারবেন। আবার এটা সাউন্ডটা নির্ভর করে আপনি কি ধরনের সুইচ ইউজ করতেছেন। এই সুইচের মধ্যে আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়, ব্রাউন, ব্লু, এই ধরনের অনেক ক্যাটাগরি, এক একটার এক এক ধরনের সাউন্ড। ওকে, তো চলেন আমরা সিস্টেমে লগ ইন করছি। আমাদের একটা ভেরিয়েবল ছিল, কি নামে ছিল ভেরিয়েবলের নামটা একটু বলেন তো কেউ? সিও ছিল তাই না? দেখেন তো, সিইও আর একটা সিএফও। ঠিক আছে, এটা সিএফও আছে, কোনটা ভ্যালু দেখাচ্ছে এখানে? দেখেন তো, না ভ্যালু তো দেখাচ্ছে না। কিন্তু আমার যদি ভ্যালুটা প্রয়োজন হয় পার্মানেন্টলি, তাহলে ls-la দিয়ে কমান্ড দিয়ে আমরা এখানে দেখে নিলাম যে এই যে bashrc যে ফাইলটা আছে, দেখেন আমি কোথায় থেকে কমান্ডটা রান করছি। আমার রিপনের হোমে, হ্যাঁ, হোম রিপন, এখান থেকে আমরা এই লোকেশনেই থাকে .bashrc ফাইলটা।
তাহলে এই ব্যাশ আরসি ফাইলটাকে আমাদের এই যে ফাইলটাকে এডিট করতে হবে। এখন এডিট যে করবেন, এডিট নিয়ে তো আসলে আমরা এখনো ক্লাস করি নাই, যাই নাই, আমি করে ফেলতেছি কিন্তু আপনারা বুঝতেছেন না। এই জন্য প্রাথমিকভাবে বলে রাখি, আপনারা উইন্ডোজ ইউজারে যারা বিভিন্ন নোটপ্যাড ইউজ করেন, ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, বিভিন্ন টেক্সট এডিটর ইউজ করেন, আপনার লিনাক্সে চাইলেও এই ধরনের বিভিন্ন এডিটর আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। দুইটা জনপ্রিয় এডিটরের মধ্যে একটা হচ্ছে বিম, বিআইএম, বিম। এটা বাই ডিফল্ট ইনস্টল থাকে না, শুধু বি ইনস্টল থাকে, বি ইনস্টল থাকে। আপনারা সুডো ডিএনএফ ইনস্টল বিম -y তে এই বিম এডিটরটা আপনারা ইনস্টল করে নেবেন। এইটা একটা জনপ্রিয় এডিটর। আরেকটা এডিটর বাই ডিফল্ট দেওয়া থাকে, এটা হচ্ছে ন্যানো। ন্যানো এইটাও খুব জনপ্রিয়, তবে আমার ন্যানোটা ভালো লাগে না, ন্যানো আমি ইউজ করি না, আমি বিম ইউজ করি। তো আমি ধরে নিলাম আপনারা হচ্ছে বিমটা ইনস্টল করে নিছেন। এখন আমি বিম ডট ব্যাশ আরসি এইখানে গেলাম। এইটাতে যাওয়ার পরে আমরা একদম নিচে চলে আসলাম। হ্যাঁ, আইসা এইখানে আমি আমার নতুন ভেরিয়েবলটা অ্যাসাইন করব। হ্যাঁ, এটা সম্ভবত এক্সপোর্ট, একটু দেখে নেই। হ্যাঁ, এক্সপোর্ট, এক্সপোর্ট স্পেস দিয়ে আমি হচ্ছে ভেরিয়েবলের নাম দিব আর কি। হ্যাঁ, এবার নাম দিলাম চেয়ারম্যান, চেয়ারম্যান স্পেস ডাবল ইনভার্টেড কমা দিলাম মিস্টার সৌহার্দ্য, দিয়ে আমি এটাকে সেভ দিয়ে বের হয়ে আসলাম। তো আমি এই ভ্যারিয়েবলটা এখান থেকে কপি করে নিলাম। হ্যাঁ, তাহলে এখন আপনাদের কি মনে হয়, আমি যদি ইকুয়াল লেখা চেয়ারম্যান দেই তাহলে কি আসবে, প্রিন্ট হবে, ভ্যালু আসবে? একজন বলেন তো। আসবে না। কি আসবে না? আসলে আসবে না। দেখেন আসছে, আসছে না। ওই ফাইলকে রিলোড দিতে হবে। রাইট, সোর্স ডট ব্যাশ আরসি। এইবার যদি আমি ইকো করি, দেখেন ইকো করলাম চেয়ারম্যান মিস্টার সৌহার্দ্য, আসছে, প্রিন্ট হয়েছে। কি প্রিয় ভাইরা, এই সোর্স ডটের মাধ্যমে কি হয়েছে, এই যে আমার যে ব্যাশ আরসি ফাইলটা, এটা আসলে রিলোড হয়েছে। সেটা রিলোড না হইলে সে তো আসলে জানে না আপডেটটা কি, সেটা জানে না। আচ্ছা, তাহলে আমি এটা কিভাবে এডিট করছি ফাইলটা, এটা নিয়ে আরেকটু কথা বলি। হ্যাঁ, তাহলে আমি বিম দিলাম, বিম কমান্ড। ফাইলটা কিভাবে এডিট করছি সেটা আবার বলতেছি। বিম কোন ফাইলকে আমি এডিট করব, ডট ব্যাশ আরসি। আপনারা যারা এখানে অলরেডি এক্সপার্ট তারা কিন্তু এগুলো সব বুঝতেছেন ভালো, যারা ফ্রেশার তাদের কাছে একটু খটকা লাগতেছে। হ্যাঁ, রাশেদ ভাই কথা কিচ্ছু শোনা যাচ্ছে না আপনার, একটু জোরে বলেন। বলছিলাম এই ডট ব্যাশ আরসিটা অ্যাবসলিউট পাথটা একটু মেনশন করে দিলে মনে হয় সবার বুঝতে সহজ হয়, আসলে এটা কোন জায়গায় থাকে। ডট আছে তো অনেকে হয়তো বুঝবে না যে এলএস। উপরে বললাম তো যে পিডব্লিউডি কমান্ড দিয়ে তো দেখাই দিছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ভিআই আর ভিআইএম মানে ভীম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটু আগে তো আমরা ভিআই দিয়ে হচ্ছে যে টেক্সট গুলো এডিট করতেছিলাম। ভাই কাইন্ড অফ মাইক্রোসফট ওয়ার্ডের একটা ওয়ার্ড আর একটা অন্য মনে করেন ওপেন অফিসের একটা ওয়ার্ড, এই এডিটর। ও থ্যাংক ইউ। আরেকটা তো ভাইয়া ইকো দিয়েও এডিট করা যায়। করা যায়। ইকো দিয়ে তো লেখা যায়, ওটা এডিট না। ইকো কিন্তু কোনো এডিটর না। ইকো হচ্ছে প্রিন্ট, ওই যে ভাই অ্যাপেন্ড লাইনকে উনি মনে হয় এই অ্যাপেন্ড বোঝানোর জন্য এটা বলতেছিল আর কি। যে কোনো ফাইল আমরা টিএক্সটি ফাইলটা এডিট করি বা কোনো কিছু রিপ্লেস করার ক্ষেত্রেও ইয়া করা যায়। তো আচ্ছা, এই অ্যাপেন্ড নিয়ে ট্রিপল ভাই সামনে আছে, আমাদের পড়াশোনা আছে। হ্যাঁ, জি বুঝতে পারছি। এখন তো ভাই বিষয়গুলো সুন্দর করে মানে ওভারভিউ দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তো আসবে সব বিষয় আলাদা আলাদা কথাবার্তা আসবে। তো আশিক ভাই আরেকটা জিনিস মনে হয় বলা দরকার ছিল, এই যে আমরা দেখলাম ব্যাশ আরসিতে আমরা রিডাইরেক্ট করে দিচ্ছি যে হচ্ছে ভেরিয়েবল করছে, আসলে রিয়েল সিনারিওতে কি কাজে লাগবে
এইটা যদি একটু ভালো করে বোঝায় বলতেন যে আপনি কাস্টমাইজ কোনো কমান্ড কিংবা কোনো কিছু মেনশন করে দিলেন, যেন ওই ইউজার তার ইয়েতে এই যে ছোট একটা ABCD একটা কমান্ড দিলে পারে একটা ফাইল এক জায়গায় ব্যাকআপ হয়ে যাবে। এরকম এইসব কাজগুলো সব ইজিলি এখান থেকে ডিফাইন করে দেওয়া যেতে পারে। রাইট। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন দেখা যাবে যে একই কাজ বারবার করতে হইতেছে, সেটা আপনার আসলে অনেক সময় নিয়ে নিতেছে বারবার। তখন আপনারা করবেন কি, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আপনারা লিখবেন। হ্যাঁ, বেশ স্ক্রিপ্ট হইতে পারে। তখন সেই স্ক্রিপ্টগুলো লিখতে গেলে আপনাদের এই ধরনের ভেরিয়েবল ডিফাইন করতে হবে, যে আমার মেশিন রিবুট খেলেও সেই ভ্যালুটা যেন থাকে। যদি আসলে একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে বিষয়টা, আমি চেষ্টা করবো সামনের কোনো একটা সেশনে একদম মানে রিয়েল লাইফ কোনো একটা ছোট একটা স্ক্রিপ্ট দিয়ে আপনাদের বিষয়টা দেখানোর জন্য। তারপরে যে কমান্ড অ্যালাইজ করে দেওয়া যায়, যে আপনি মানে ব্যাক এন্ডে কাজ হবে একটা, আপনি লিখে দিলেন আর একটা আরেক নামে এক কমান্ড চলবে এরকম। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। একটু খেয়ে যাবে ফ্রেশার যারা, এরা একটু মানে ঘাবড়ায় যাইতে পারে। আচ্ছা, এগুলো আমরা সামনে আস্তে ধীরে দেখবো। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম ভীমের ব্যাপারটা, আমি ভীম লিখে যেই ফাইলকে এডিট করব সেই ফাইলটা আমি এখানে লিখলাম। এখন এখানে ব্যাশআরসি ফাইল ছিল, এই জন্য আমি ব্যাশআরসি লিখছি। আপনি যদি নতুন কোনো ফাইল জেনারেট করতে চান, হ্যাঁ, ফাইল 3, তাহলে আপনি সেই ফাইলটা লিখবেন। আচ্ছা, আমি ব্যাশআরসি ফাইলটাই লিখলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এইখানে আমি আসলাম কিভাবে, আপনার মাউসের কার্সর কিবোর্ডের আপ এরো ডাউন এরো কি চাইপা বা লেফট রাইট চাইপা আপনি উপরে নিচে যাইতে হবে। এখন এখানে লিখবেন কিভাবে, আপনি কিবোর্ড থেকে আই প্রেস করবেন। আই প্রেস করার পরে দেখবেন এখানে ইনসার্ট লেখা আসছে, ইনসার্ট। তার মানে এখন আপনি এখানে টাইপ করতে পারবেন, যা খুশি তা টাইপ করতে পারবেন। এখন টাইপ করার পরে সেটাকে আপনার সেভ করার প্রয়োজন হইলো। হ্যাঁ, আমি লিখলাম হ্যালো, আমি আরেকটা করলাম, আমি আরেকটা ভেরিয়েবল এখানে কল করলাম, এখানে দিলাম সিও দিলাম। হ্যাঁ, এখন এইটা লিখলাম আমি, লেখাটা তো আমার সেভ করতে হবে। আপনারা কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করবেন, এসকেপ। দেখেন ইনসার্ট লেখাটা চলে গেছে। এইবার শিফট কোলন সাইন ডাব্লিউ কিউ লিখলাম। ডাব্লিউ কিউ মানে হচ্ছে রাইট এন্ড কোয়েট হবে। হ্যাঁ, তারপর এক্সক্লামেটরি সাইন দিলাম, দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তাহলে আমার লেখা হইলো, সেটা সেভও হইলো এবং সেখান থেকে আমি এক্সিট হয়ে বের হয়ে আসলাম। এখন যদি আমি এখানে ইকো দেই, আমি যে লিখছি সেই লেখাটা কি আসলে সেভ হয়েছে কিনা একটু চেক করতে চাই। ইকো সিও, কি ব্যাপার, মানন ভুল লিখলাম নাকি? সোর্স করে নেন সোর্স করে দেন। থ্যাংক ইউ, আপনারা আসলে খুব মনোযোগী। ফাইল রিলোড হয় না এই জন্য। হ্যাঁ, এটা কি সার্ভার নাকি? এই ছেলেটা খুব মনোযোগী। জি ভাইয়া, দেখছেন আসছে। তাহলে ভীমের ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা মানে ভেরিয়েবল অ্যাড করতে গেলে কি ব্যাশ আরসির মধ্যে করতে হবে না অন্য কোথাও? ব্যাশ আরসিতে মানে কোনো ভেরিয়েবল অ্যাড করতে চাইলে ব্যাশ আরসির মধ্যে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, ব্যাশ আরসির মধ্যে। ওকে, এটা কাস্টমাইজ করা যায়, কিন্তু এটা আরো অনেক মানে একটু অ্যাডভান্স লেভেলে কাজ আর কি। তাহলে আমরা ভেরিয়েবল অ্যাড শিখলাম কি ভীম। এই ভীমের ব্যাপারটা কি বুঝছেন আপনারা সবাই? একটু রেসপন্স করেন কাইন্ডলি। হ্যাঁ, বলেন ভাই, বলেন। ভাইয়া ভাইয়া বলতেছিলাম যে পিডব্লিউডি যে আমরা প্রিন্ট করতেছি, ইকো করতেছি, এটা অ্যাকচুয়ালি কোথায় আছে? এটার এক্সাক্ট লোকেশন হুইচ পিডব্লিউডি? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ মেহেদী ভাই। হ্যাঁ, লিনাক্সের সমস্ত কনফিগারেশন ফাইলগুলো থাকবে হচ্ছে এসবিন এর ভিতরে অথবা বিনের ভিতরে, এই দুই জায়গার মধ্যে থাকবে সব কমান্ডগুলো। আচ্ছা, সার্ভার কিছু বলতে এইটাও একটু বলে দেন, এসবিন বিন যেহেতু বললেন, এটার ডিটেলস একটু বলে দেন।
আসলে ভাই ওই স্ট্রাকচার নিয়ে সামনে ক্লাস করাবো তো, একটু অপেক্ষা করেন ভাই, সামনে বিস্তারিত পাবেন। হ্যাঁ ভাইয়া, আমি একটা প্রশ্ন করতেছিলাম, শুনে শুনে গেলাম। এটা হচ্ছে, হ্যাঁ, আমি তো এর আগে ইউজ করছি লিনাক্স, 8-9 মাস যাবত ইউজ করতেছি নিয়মিত। তো ব্যাপার প্রশ্নটা হচ্ছে যে আমি তো ওই যে আরেকটা এডিটর আছে না, ওই যে কি বলে নানো, ওইটাতে কিন্তু ন্যানো, ওইটাতে তো বিভিন্ন, হ্যাঁ নানোতে হেল্প পাওয়া যায়, বাট এটার মধ্যে হেল্প কমান্ডটা কিভাবে নিব আর কি? এটাতে হেল্প কমান্ড হচ্ছে, এই রাশেদ ভাই এটার হেল্প যেন কি? স্পেসিফিক্যালি ভিমের ক্ষেত্রে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ বুঝতে পারছি, এটাতেও হেল্প নেওয়া যায়। আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, এটা আপনাকে পরে জানাই দেবো। হ্যাঁ, আর এডিটর আসলে আপনি কোনটা ইউজ করবেন এটা আসলে আপনার চয়েস। আপনি বিম ইউজ করতে পারেন, ন্যানো ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার চয়েস। আচ্ছা, আর কারো ওই কোনো ওই কোশ্চেন? ভীমের কমান্ড লাইনের ওখানে ওই যে হেল্প লিখে এন্টার দিলেই আসবে। একটু গুগল করে দেখে নিন, করা যায়, হেল্প লিখে এন্টার দিলে হেল্প পাওয়া যায়। ভীম তবে হ্যাঁ, ভীম স্পেস হ্যাঁ, হাইফেন এস দিলে হয়তো, আমি এখন মাত্র দেখলাম এটা হয়। হচ্ছে সবাই প্রথম দিকে হচ্ছে ভিআই ন্যানো একটু জেনে রাখা ভালো, কারণ আপনি প্রোডাকশনে যে কোনো সার্ভারে যখন কাজ করতে যাবেন আপনি ভীম কিন্তু পাবেন না বাই ডিফল্ট। রাইট রাইট রাইট, হ্যাঁ। এই এবং জন্য অনেক ফাইল ভিআই আছে ওইখানে আসলে বিমটা রানও করা যায় না। ভিআই এবং ন্যানো থাকবে, এই দুইটা জিনিস একটু জেনে রাখা ভালো, নাহলে একেবারে হুট করে না প্রবলেমে পড়ে যাওয়া লাগবে। ভীমটা অনেক ভালো, কিন্তু আপনাকে যদি না ইনস্টল করার পারমিশন দেয় তখন আপনি কি করবেন? এরকম হয়, এই ধরনের সিনারিওতে আমি পড়ছি। তো ভিআই ন্যানোটা অ্যাটলিস্ট কিভাবে ফাইল তৈরি করে, এডিট করে, এই জিনিসগুলা একটু জেনে রাখা মনে হয় ভালো। না আচ্ছা, আসলে ডেভেলপার হিসেবে আমাদের ওই যে নানোটা ইউজ করা হয়েছে, আর ওই যে ব্যাশ আসছে, এটার মধ্যে তো নিয়মিতই চেঞ্জ করা লাগে, বিভিন্ন কাস্টম প্রোগ্রাম ইনস্টল করে তারপরে ফাইল পাথ এগুলা ওইখানে সেট করে দেওয়া লাগে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল আর কি, ওই যে উইন্ডোজের মতো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু নেক্সটের দিকে যাই। আচ্ছা, তারপরে আমাদের বেশ কয়েকটা মানে ছোট ছোট কিছু কমান্ড এখানে আমরা লিখে রাখছি এক্সপ্লেন সহ। তো আমরা তার আগে একটা ফাইল আমরা একটু ক্রিয়েট করে নিই। হ্যাঁ, ডকুমেন্টে যাই, বিম দিয়ে একটা বিবিসি নিউজ নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করি। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু লেখা কপি করে নিই। আচ্ছা, আমরা এক কাজ করি, ম্যানুয়ালি লিখে ফেলে লাইন 1। আচ্ছা, তো আমরা এখানে হেড একটা কমান্ড আছে। হ্যাঁ, হেড কমান্ড দিয়ে ফাইলের আমরা বিভিন্ন অংশ দেখতে পারি। এখন যদি আমরা হেড দিয়ে সরাসরি এইচএডি হেড বিবিসি নিউজ, দেখেন হেড, তারপর আমরা ফাইলের নাম দিলাম, তাহলে সে কি করছে, প্রথম 10টা লাইন সে প্রিন্ট করে আমাদের দেখাবে। বুঝতে পারছেন? আমাদের এখানে কিন্তু লাইন আরো বেশি ছিল। হ্যাঁ, আমরা যদি একসাথে দেখতে চাই, তাহলে ক্যাট দিয়ে যদি দেখি আমাদের লাইন ছিল 18টা, তাহলে হেডের মাধ্যমে সে হচ্ছে আমাদের প্রথম 10টা লাইন দেখালো। এখন আমি যদি প্রথম 5টা লাইন দেখতে চাই, হেড -n 5 বিবিসি, দেখেন
তার মানে হচ্ছে আমার এনটা কি অপশন বা ট্যাগ, আর এই 5 হচ্ছে আমার আর্গুমেন্ট, মানে এখানে আমি ভ্যালু দিয়ে দিছি, আর হেড হচ্ছে আমার কমান্ড, যে আমি 5টা লাইন দেখতে চাচ্ছি। তো আমি চাচ্ছি হচ্ছে প্রথম 2টা লাইন দেখতে, আমি 2 দিলাম। দেখেন হেডের মাধ্যমে আমি একটা বড় ফাইলের প্রথম 2টা লাইন আমি দেখতে পারতেছি। ওকে, তাহলে এটা গেল। তারপর হচ্ছে টেল, টেল আচ্ছা, আপনাদের 7 মিনিট আছে, আর 2 মিনিট পড়াবো, আর বাকি 5 মিনিট আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, তাহলে এবার আমি টেল কমান্ড। ভাইয়া এডিটরের হ্যালো, মেহেদী ভাই বলেন। হ্যাঁ ভাইয়া বলতেছিলাম এডিটরের যে ইয়েগুলো টেক্সট গুলো দিতেছেন এগুলো সেভ করার কমান্ডটা কি? ডাব্লিউ মানে এক্সক্লেমেটরি সাইন দিবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের। গেম বিবিসি নিউজ, এখানে আই প্রেস করবেন। আই প্রেস করলে যে নিচে ইনসার্ট লেখা আসবে, মানে আপনি ইনসার্ট মোডে থাকবেন। হ্যাঁ, এখন এখান থেকে আপনি সেভ করবেন। আপনি আরেকটা লাইন দেখেন, লাইন 19, এটা সেভ করবেন। আপনার কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করবেন। এসকেপ, দেখেন ইনসার্ট শব্দটা চলে গেছে। এখন আপনি শিফট সাইন দিবেন, দিয়ে ডাব্লিউ কিউ, তারপর এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার প্রেস করবেন। অর্থাৎ সেভ হইলো এবং হোয়াইট হয়ে এখান থেকে বের হয়ে চলে আসলো। ইটস ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা যদি ওকে ওয়েলকাম, আমরা টেল কমান্ডের মাধ্যমে কি করছি, আমরা লাস্টের 10টা লাইন দেখছি, কারণ আমি লাস্টের 2টা লাইন দেখতে যাচ্ছি। আচ্ছা, এখানে হাইফেন এন হবে। এরপর এখানে হচ্ছে কি আবার, এটা তো লাস্টের 5টা দেখানোর কথা, 4টা দেখাচ্ছে কেন? এমটি লাইন আছে হয়তো। ও আচ্ছা, রাইট। এই ছেলেরা কত ট্যালেন্ট দেখেন। এই দেখেন, এই একটা স্পেস পড়ে আছে, দেখছেন? থ্যাংক ইউ। কে বলছেন? এই দেখেন, এইবার 5টা দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা টেল কমান্ডও শিখলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর এই টেল কমান্ড আসলে খুব কাজের। আপনারা যখন বিভিন্ন লগ মনিটরিং করবেন, তখন হচ্ছে এই টেল কমান্ডের দিয়ে হাইফেন অ্যাপ দিয়ে সেই লগ ফাইলের লোকেশনটা যখন আপনারা বলে দেবেন, তখন লাইভ আপনার মনিটরের মধ্যে আপনাদের এটা দেখতে পাবেন আর কি, লগ দেখতে পাবেন। আচ্ছা, এখন এরকম তো হইতে পারে, আমরা আরেকটা ফাইল লিখি ভিম দিয়ে, ভিম বিবিসি, এটা দিলাম শুধু bbc.txt। এটার মধ্যে করলাম কি, আমরা এখান থেকে বড় নিউজ কপি করে নিয়ে আসি। এখানে যদি পেস্ট করতে চান, তাহলে আগে মানে ইনসার্টে গেলাম, কন্ট্রোল অল্টার বি দিলাম। হ্যাঁ, আমরা নিউজটা আর একটু বড় নিউজ নেই, আরো কিছু টেক্সট দিই, এইটুকু দিলাম। আপনাদের সাথে তো কথা বলতে ভালোই লাগে, সময়টা কই দিয়ে দ্রুত চলে যায়। আচ্ছা, তাহলে আমি একটা বড় নিউজ এখানে ই করলাম, অ্যাড করলাম, সেভ দিয়ে বের হয়ে চলে আসলাম। এখন ক্যাট করে যদি দেখি bbc.txt, দেখেন অনেক বড় নিউজ দেখাচ্ছে না? এখন আমি চাচ্ছি এটাকে যেন স্ক্রল করে দেখা যায়। তাহলে এই দেখেন, এই যে আমি এবার মাউস থেকে স্ক্রল করতে পারবো, এই যে এখান থেকে এই পাশে। নিউজটা ছোট তো এই জন্য হইতেছে না, স্ক্রলটা দেখাচ্ছে না, কিন্তু যখন বড় ফাইল থাকবে তখন এখানে স্ক্রল থাকবে আর কি। এখান থেকে বের হবেন কেমনে? কিউ চাপবেন। আমরা যদি নিউজটাকে আর একটু বড় করি, ওইগুলাই কপি করে আবার দেন ওইখানে। আচ্ছা, ট্রিপল ভাইয়ের কথা রাখলাম। ট্রিপল ভাই আমাদের খুব কাছের মানুষ। ওকে, এবার লেস কমান্ড দিলাম। দেখেন এইবার এই যে এই মনিটরের পাশে দেখবেন আপনারা এই স্ক্রল করার অপশন চলে আসবে। হ্যাঁ, স্ক্রল করতে পারবেন।
তো এটা আপনারা রান করবেন, এই ধরনের একটা বড় ফাইল বানায় সেটা। আচ্ছা, এখানে গ্র্যাব, ফাইন্ড, WC এই কমান্ডগুলো আমরা আগামী দিন দেখবো। হ্যাঁ, এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে, তো আমরা সামনের সেশনে দেখবো।